ভালোবাসা একটি সূক্ষ্ম সুতার মতো, যেখানে ভুল ত্রুটির দাগ থাকে। মাঝে মাঝে দুজনের মাঝে দূরত্ব আসে, কিন্তু তা কখনোই সম্পর্ক শেষ করে না। বরং ভালোবাসা তখনই প্রকৃত হয় যখন বোঝাপড়া ও সহানুভূতির মাঝে একে অপরকে পুনরায় আবিষ্কার করা হয়। বিষণ্ণ মন নিয়ে গালে হাত দিয়ে বাহিরের দিকে তাকিয়ে বসে আছে কোহিনূর। জেরিনের সাথে আজকের দেখা হওয়া বা তার কথা বলার প্রত্যেকটা কথা বারবার মনে পড়ছে কোহিনূরের। নিজের অজান্তে বিরাট ভুল করে ফেলেছে সে। বাড়ি ফিরে কোহিনূর কেমন চুপচাপ হয়ে আছে। অন্যদিন হলে মায়ের সাথে ছুটিয়ে গল্প করত, কিন্তু আজকে তার মন ভালো লাগছে না। মন খারাপেরা ঘিরে ধরেছে তাকে। কোহিনূরের অশান্ত মন বারবার ফিরে যেতে চাইছে আহিয়ানের কাছে। সে ভুল করেছে, চরম বোকামো করেছে। আহিয়ানকে কিছু বলার বোঝানোর সময়টুকুও সে দেয়নি। তার বোঝা উচিত ছিল ভুল বুঝে দূরে সরে আসাটা কোনো কিছুরই সমাধান নয়। আমিনা বেগম তখন থেকেই লক্ষ্য করছেন মেয়েকে। এমন ব্যবহারের কারণ কি বুঝতে পারছেন না তিনি। জায়ানকে জিজ্ঞেস করেছেন, তবে আশানুরূপ কোনো উত্তর পাননি। কোহিনূর তার বাবাকে ফোন দিয়ে বাড়ি ফিরে যাওয়ার কথা বলেছে। এতদিন আফজাল খান বারবার ফোন করে গেছেন, বাড়ি ফিরতে বলেছেন, তবে কোহিনূর যেতে রাজি হয়নি। এখন মেয়ে নিজের ইচ্ছে বাড়ি ফিরতে চাইছে শুনে তিনি খুবই খুশি হয়েছেন। সকাল হলেই নিতে আসবেন তাদের। তবে আমিনা বেগম যেতে চাইছেন না। কোহিনূর আমিনা বেগমকে তখন থেকে বুঝিয়ে যাচ্ছে, সাথে জায়ানও। কিন্তু তিনি জায়ানকে একা রেখে যেতে নারাজ। জায়ান তাকে কথা দিয়েছে কোনো সমস্যা হলেই ফোন করতে। সে একদৌড়ে চলে যাবে দেখা করতে। এমনিতেও মাঝে মধ্যে গিয়ে দেখা করে আসবে। অনেক সময় ধরে বোঝানোর পর আমিনা বেগম যেতে রাজি হয়েছেন। কোহিনূর প্রশান্তির শ্বাস নেই। তার বুকের উপর থেকে পাথর নেমেছে মনে হচ্ছে। কালকে বাড়ি ফিরে যাবে বলে কোহিনূরই খুশি হয়েছিল, তবে জায়ানের জন্য খুব খারাপ লাগছে তার। এই কয়দিনে জায়ান কোহিনূরের অনেকটা আপন হয়ে গিয়েছে। কোহিনূরের পছন্দের মানুষের তালিকায় এখন জায়ানের নামটিও যুক্ত হয়েছে। খাবারের টেবিলে বসে আছে কোহিনূর আর জায়ান। কোহিনূরের আম্মু খাবার পরিবেশন করছেন। তিনি কাল কোহিনূরের সাথে চলে যাবেন, তাই নিজ হাতে জায়ানের পছন্দের সব খাবার বানিয়েছেন। আজকে বাড়িতে জায়ানের আম্মু আছেন। কোহিনূরকে দেখে তার অনেক মনে ধরেছে। মনে মনে জায়ানের বউ বানানোর সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন। কোহিনূর বিবাহিত শুনে তার মনটা ভেঙে গেছে। আবার জায়ানের কথাও বুঝেছেন জায়ান কোহিনূরকে নিজের বোনের চোখেই দেখে। জায়ান আর কোহিনূরের ভাই বোনের মতো এত সুন্দর সম্পর্ক দেখে তিনি খুশিই হয়েছেন। নিজের মনে মনে নেওয়া সিদ্ধান্ত আবার মনে মনেই পরিবর্তন করেছেন। বুঝতে পেরেছেন এই কথা তুললে জায়ান আর কোহিনূর দুজনেই অস্বস্তিতে পড়ত। জায়ান লক্ষ্য করেছে কোহিনূর এত সময় ধরে ভাতের প্লেট সামনে নিয়ে বসে আছে, কিছুই খাচ্ছে না। কোহিনূর অন্যমনস্ক হয়ে ঘুরছে। এটা জেরিনের জন্মদিনের অনুষ্ঠান থেকে আসার পর থেকেই খেয়াল করছে জায়ান। কোহিনূরের সাথে জায়ানের সম্পর্কটা ভালোই, তাই কিছু না ভেবে জিজ্ঞেস করে কোহিনূরকে, তোমার কি কোনো কারণে মন খারাপ? কালকে তো বাড়ি ফিরে যাচ্ছ, খুশি হওয়ার কথা। না ভাইয়া, তেমন কিছুই নয়, আমি ভালোই আছি। তোমাকে একটা কথা বলবো কোহিনূর? জিজ্ঞেস করছেন কেন? বলুন, কি বলবেন? জায়ান কোহিনূরকে কিছু বলতে যাবে, তখনই হাতের ফোনটা বেজে ওঠে। ফোনটা হাতে নিয়ে খাবার রেখে উঠে চলে যায়। কোহিনূরকে বলে গেছে পরে কথা বলবে। কোহিনূর জায়ানের যাওয়ার দিকে তাকিয়ে ভাবছে, এই ছেলে কার সাথে এত কথা বলে আল্লাহই জানে। যত সময় বাসা থাকে তার মুখে মুচকি হাসি আর কানে ফোন লাগিয়ে রাখে। এই জায়ান ভাইয়ের সাথে একজনের খুব মিল আছে, রুহি আপু। সেও সবসময় এভাবে কানে ফোন নিয়ে কার সাথে যেন কথা বলতে থাকে। যাকে এসব ভেবে লাভ নেই, তাদেরও প্রিয় মানুষ থাকবে, এটাই স্বাভাবিক। কিছু একটা ভেবে কোহিনূরের ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। সে আহিয়ানকে ফোন করে কথা বলবে। আমিনা বেগম মেয়ের সামনে থেকে ভাতের প্লেট সরিয়ে নিয়েছেন। কোহিনূর তাকায় তার মায়ের দিকে। হঠাৎ কি হলো তার মায়ের? তোমাকে আর খেতে হবে না, আমি বুঝেছি। ভাই বোন কারোরই খাওয়ার ইচ্ছে নেই। আমি এত কষ্ট করে এসব করলাম। আসলে আম্মু দুপুরে বেশি খেয়েছিলাম তো, তাই এখন খেতে পারছি না। তুমি রাগ করো না, এইসব খাবার কালকে বাড়িতে প্যাক করে নিয়ে যাব। আমিনা বেগম হাসেন মেয়ের কথায়। এই মেয়ে পুরোপুরি তাকে বশ করে নিয়েছে। এই যে এখন এভাবে মায়া করে বলল, এভাবে বললে রাগ করে থাকবেন কি করে? কোহিনূর তার মায়ের সাথে কথা বলে হাসি হাসি মুখ করে নিজের রুমে চলে যায়। গিয়ে আহিয়ানকে ফোন করবে। আমিনা বেগম শুধুই দেখছেন, একটু আগে মন খারাপ করে বসে রইল, কথা বলল না। এখন হঠাৎ এত খুশি জায়ানও মাঝে মাঝে এমন করে। তিনি বুঝতে পারেন না আজকালকার ছেলে মেয়েদের মতিগতি কী। আহিয়ানের নাম্বারটা বের করে বসে আছে সে তখন থেকে। ফোন দিবে কি না এটাই ভাবছে। দিলে কি কথা বলবে আহিয়ান তার সাথে? এই কয়দিন তো আহিয়ান কম ফোন করেনি।
কোহিনূর একবারও ফোন ধরে কথা বলার প্রয়োজন মনে করেনি। এখন যদি আহিয়ানও এমন করে, কোহিনূর দ্বিধাদ্বন্দ্বে ভুগছে ফোন করবে কি না এই নিয়ে। অনেক সময় ভেবে ফোনটা হাতে নিয়ে থেকে রেখে দেয়। আজকে কেন যেন আহিয়ানকে দেখতে খুব ইচ্ছে করছে তার। অনুশোচনায় ভুগছে কেন এত বড় ভুল করলো। ফোনের গ্যালারি তন্ন তন্ন করে খুঁজেও আহিয়ানের একটা ছবি পেল না। সেদিন বাড়ি ছেড়ে আসার সময় রাগের মাথায় নিজেই সব ডিলিট করে দিয়েছে। আহিয়ানের ছবি খুঁজে পেতে ব্যর্থ হয়ে কোহিনূর মন খারাপ করে বসে থাকে আবার আগের মতো। চোখ যায় বারান্দার দিকে। নিচে কেউ দাঁড়িয়ে থাকলে ওখান থেকে স্পষ্ট দেখা যায়। সেদিন তো আহিয়ান দাঁড়িয়েছিল, আজকেও যদি আসে এ ভেবে কোহিনূর বারান্দায় যায়। মাথা নুইয়ে নিচের দিকে তাকায়। আহিয়ান সেখানে ছিল না। কোহিনূর এক বুক হতাশা নিয়ে আবারও ফিরে আসে নিজের রুমে। বিছানার উপর রাখা ফোনটা আবার হাতে তুলে নেয় কোহিনূর। নিজের ভাবনা স্থির করে ফেলেছে, যাই হয়ে যাক এবার আহিয়ানকে ফোন দিবেই। আহিয়ানের নাম্বারে কল দিয়ে ফোনটা কানের কাছে নিয়ে যায় কোহিনূর। প্রথমবার রিং হতে কলটা রিসিভ করে আহিয়ান। সে যেন এটার অপেক্ষাতেই ছিল, কোহিনূর কখন ফোন করবে আর সেই কথা বলবে। আহিয়ান কল রিসিভ করেছে দেখে কোহিনূরের বুকের ভিতরটা কেমন দুকপুক করছে। আহিয়ানের কণ্ঠস্বর শোনার জন্য মনটা উতলা হয়ে উঠেছে, কিন্তু আহিয়ান কথা বলছে না কেন। দুপাশে নীরবতা, কেউই কোনো কথা বলছে না। নীরবতা ছিন্ন করে আহিয়ানে বলে ওঠে, আমাকে ছেড়ে কোথায় চলে গিয়েছিস কুহু? এভাবে পড়াচ্ছিস কেন আমাকে? দূরে যখন চলে যাবি তাহলে কাছে কেন এসেছিলি? আহিয়ান কণ্ঠস্বর কানে আসতেই কোহিনূরের বুকটা কেঁপে ওঠে। আহিয়ানের কোনো কথাই স্পষ্ট নয়। আগে তো কখনোই আহিয়ানকে এভাবে কথা বলতে শুনিনি। কোহিনূরের মনে হচ্ছে আহিয়ান স্বাভাবিক নয়, তার এখন খুব কষ্ট হচ্ছে। আহিয়ানকে এভাবে ভুল বুঝে ছেড়ে না আসলেও পারত। আহিয়ানের এমন অবস্থা কোহিনূরের জন্যই হয়েছে। কোহিনূর ফোনটা কেটে দেয়। চোখের কোণে অশ্রু জমা হয়েছে তার। জায়ান ফোনে কথা বলতে বলতে কোহিনূরের রুমের পাশ দিয়ে যাচ্ছিল। এত রাতে রুমের দরজা খোলা দেখে জায়ানের মনে হয় কোহিনূর দরজা আটকাতে ভুলে গেছে। জায়ান দরজা আটকাতে গেলে দেখতে পায় কোহিনূর ফোনের দিকে তাকিয়ে কান্না করছে। জায়ানের খুব চিন্তা হয়, তবে এত রাতে রুমে ঢোকার সাহস পাচ্ছে না। দরজায় ঠকঠক আওয়াজে কোহিনূরের ধ্যান ভাঙে। তাড়াতাড়ি করে চোখের পানি মুছে তাকায় সেদিকে। দেখতে পায় দরজার সামনে জায়ান দাঁড়িয়ে আছে। জায়ানের কাজে বরাবরই মুগ্ধ হয় কোহিনূর। নিজের বাড়ি, নিজের ঘর, অথচ একা রুমই আছে বলে আসতে সংকোচ বোধ করছে জায়ান। কোহিনূর মুখে হাসি ফুটিয়ে জায়ানের দিকে তাকায়। দাঁড়িয়ে আছেন কেন ভাইয়া, আসুন ভিতরে। কোহিনূরের সম্মতি পেয়ে জায়ান ভিতরে আসে। কোহিনূরকে দেখে অবাক হচ্ছে জায়ান। মেয়েটা শত কষ্টের মধ্যেও কত শক্ত থাকে। তবে কোহিনূরের বাড়ি থেকে পালিয়ে আসার কারণটা এখনও অজানা জায়ানের কাছে। কান্না লুকানোর বৃথা চেষ্টা করছো বুঝি? কোহিনূর কোনো কথা না বলে তাকায় জায়ানের দিকে। সত্যি সে কান্না লুকানোর চেষ্টা করেছিল, কিন্তু ধরা পড়ে গেছে জায়ানের কাছে। কোহিনূর নিজেকে স্বাভাবিক করে জায়ানের কথার উত্তর দেয়, তেমন কিছু নয় ভাইয়া। আপনি তখন কি যেন বলতে চাইছিলেন? বললেন পরে বলবেন। তোমাকে দেখে সেদিন আমি বুঝেছিলাম তুমি হয়তো নিজের কাছের কারো থেকে কষ্ট পেয়ে বাড়ি ছেড়েছ। জায়ানের পুরো কথাটা শেষ করার আগেই কোহিনূর জবাব দেয়, আমি ভুল করেছিলাম ভাইয়া। আমি নিজের ভুল বুঝতে পেরেছি, তাই তো আবার বাড়ি ফিরে যেতে চাইছি। আমি তোমাকে এটাই বলতে চেয়েছিলাম, জীবনে খারাপ সময় আসবেই, আমাদের চলার পথে অনেক ভুল হবে। সেই ভুল শুধরে নিয়ে সামনে এগিয়ে যেতে হবে। শক্ত হয়ে সেই সময়টার মোকাবেলা করতে হবে। পালিয়ে আসা কোনোভাবেই কোনো কিছুর সমাধান নয় কোহিনূর। আমি বুঝতে পারছি ভাইয়া। আপনাকে ধন্যবাদ দিয়ে আমি ছোট করতে চাই না। আপনি ছিলেন বলেই আমি আম্মুকে আবার ফিরে পেয়েছি। আমি চিরকৃতজ্ঞ আপনার কাছে। এভাবে বলো না, আমি ভাই হিসাবে তোমার জন্য এটুকু করতেই পারি। জায়ান চলে যাচ্ছিল, আবারও ফিরে আসে। কিছুক্ষণ চুপ থেকে বলে, প্রিয় মানুষের সাথে মান অভিমান করে বেশি দিন থাকতে নেই কোহিনূর, মিটিয়ে নিও। দুজনেই তো কষ্ট পাচ্ছ। কোহিনূর অবাক হয়ে তাকায় জায়ানের দিকে। সে তার প্রিয় মানুষের জন্য কষ্ট পাচ্ছে জায়ান কিভাবে বুঝল? কোহিনূরকে এভাবে ভাবতে দেখে জায়ান নিঃশব্দে হাসে। ভালোবাসার মানুষের জন্যই মেয়েরা এমন পাগলামি করে, আবার তার সাথে সব মান অভিমান করে, এটা জায়ান বুঝে। কোহিনূরকে দেখেও বুঝে নিয়েছে। কোহিনূর জায়ানকে বিদায় জানিয়ে ঘুমিয়ে পড়ে কালকে সকালের অপেক্ষায়। সামনে পরীক্ষা হওয়ায় রাত জেগে পড়াশোনা করছে মিতু। একা একা ভালো লাগছিল না, তাই কোহিনূরের সাথে এত সময় ফোনে কথা বলেছে। কোহিনূর ঘুমের মাঝেও মিতুর কথার উত্তর দিচ্ছিল। তাই মিতু বান্ধবীকে বিদায় জানিয়ে ফোন কেটে দেয়। তার নিজেরই কেমন লাগছিল, একটা মানুষকে আর কত বিরক্ত করবে। মিতুর আজকে খুব আফসোস হচ্ছে জীবনে একটা প্রেম করলো না।
না করলে এখন একা একা আর বোর না হয়ে বয়ফ্রেন্ডের সাথে রাত জেগে ফোনে প্রেমালাপ করতো। মিতু চোখ বন্ধ করে ইমাজিন করছে সে কারোর সাথে সুন্দর রাস্তা দিয়ে কাঁধে মাথা রেখে হেঁটে যাচ্ছে। মিতু চোখে বেশি ওঠে সেই সুন্দর মুহূর্তটি। পাশে রাখা ফোনের রিংটনের আওয়াজ মিতু কেঁপে ওঠে। মিতুর খুব রাগ হচ্ছে, এত রাতে ফোন দিয়ে কোন শত্রুর রাত জেগে জেগে দেখা স্বপ্নটা ভাঙল। তার স্বপ্নে এক বালতি পানি ঢেলে দেওয়ার অপরাধে কাছে ফেলে আচ্ছা মতো ধোলাই দিত একে। ফোনটা হাতে নিয়ে ভাবনায় পড়ে যায় মিতু, এই অয়নের মতলবটা কি? বারবার কেন এভাবে ফোন দিচ্ছে? পটানোর ধান্দা করছে নাকি আবার? কি চাই আপনার? এত রাতে ফোন দিয়ে আমার সাথে স্বপ্নটা ভাঙলেন কেন? অয়ন তার ফোনটা কানের কাছ থেকে কিছুটা দূরে নিয়ে গেছে। মিতু এত জোরে কথা বলছে অয়নের কান ফালা হয়ে গেছে। অয়ন বুঝতে পারে না এই মেয়ে সবসময় এমন রিনা খান টাইপ হাবভাব নিয়ে ঘুরে কেন। গলা তো নয়, যেন পুরো ভাঙা রেডিও। কানের ডাক্তার দেখাতে হবে মনে হচ্ছে। তুমি কি সুন্দর করে কথা বলতে পারো না? সবসময় এমন স্যাঁত করে ওঠো কেন? হ্যাঁ, সুন্দর করে কথা বলা আমার ডিকশনারিতে নেই, বুঝলেন? তাছাড়া আমি সুন্দর মানুষের সাথেই সুন্দর করে কথা বলি। তুমি কি বলতে চাইছো আমি অসুন্দর? আমি তো এটা একবারও বলিনি। তুমিই তো বললে সুন্দর মানুষের সাথে সুন্দর করে কথা বলো। আমার সাথে তো সবসময় রসকসহীনই কথা বলো। তার মানে এটাই আমি অসুন্দর? এই তো এতদিন এটা বুঝতে পেরেছেন। বলতে হবে আপনার সুবুদ্ধি হয়েছে। একদম আজে বাজে কথা বলবেন। আমি তোমার উপকার করার জন্যই ফোন করেছিলাম। কি উপকার করার জন্য ফোন করেছিলেন শুনি? আমি স্বপ্নে দেখলাম তোমার রুমের দরজার সামনে একটা হালকা গোলাপি কালারের ভূত দাঁড়িয়ে আছে, যখন তখন অ্যাটাক করতে পারে। তাই তো সাবধান করার জন্য ফোন করলাম। অয়নের উপর মিতুর এখন খুব রাগ হচ্ছে। এত রাতে ফোন দিয়ে এভাবে মশকরা করছে তার সাথে। মিতু রেগে মেগে অয়নের কথার উত্তর দেয়, আমি তো খুব ভয় পেয়ে গেছি। আপনি কি আমাকে ভূত দেখে ভয়ে কাপড়ে হিসু করে দেওয়ার মতো মেয়ে পেয়েছেন? আমাকে দেখলে ভূত পালাবে, এটা আপনার বোঝা উচিত ছিল মিস্টার অকর্মা। অয়ন কিছু বলতে যাবে তার আগেই মিতু লাইন কেটে দেয়। অয়ন ফোন দিয়েছিল মিতুকে পটানোর উদ্দেশ্য নিয়ে, কিন্তু ভালোভাবে কথা বলার পরও যে কীভাবে ঝগড়া লেগে যায় এটাই বোঝে না। অয়ন খুবই হতাশ, আবারও মিতুকে পটানোর যুদ্ধে ব্যর্থ হলো। সকাল হতেই আফজাল খান তার স্ত্রী আর মেয়েকে নিতে চলে এসেছেন জায়ানের বাসায়। কোহিনূর রেডি হয়ে তার বাবার জন্যই অপেক্ষা করছিল। আফজাল খান বারবার আমিনা বেগমের সাথে কথা বলার চেষ্টা করছেন, কিন্তু আমিনা বেগম কথা না বলে এড়িয়ে যাচ্ছেন। তার কাছে এই মানুষটা পুরোপুরি অপরিচিত। পুরনো স্মৃতি বারবার মনে করতে গিয়েও ব্যর্থ হয়েছেন তিনি। আমিনা বেগমের চোখে পানি। তিনি জায়ানকে ছেড়ে যেতে চান না, কিন্তু মেয়ের কথা ফেলতে পারছেন না। এতদিন ধরে জায়ানের সাথে থেকে তার একটা মায়া জন্মে গেছে। জায়ানও তার ফুপিকে মায়ের মতোই আগলে রেখেছিল এতদিন। জায়ান কথা দিয়েছে আমিনা বেগমকে প্রতি সপ্তাহে গিয়ে দেখে আসবে। জায়ানের কথা শুনে তিনিও খুশি হয়েছেন। কোহিনূর জায়ান আর তার মামির কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়েছে। কোহিনূরের আজ খুব ভালো লাগছে, কতদিন হয়ে গেছে আহিয়ানকে দেখেনি। আনায়ার সাথেও কথা হয়নি। আজকে বাড়ি ফিরে সব মান অভিমান মিটিয়ে নিবে কোহিনূর, আর কখনোই এমন ভুল করবে না। কোহিনূর বাড়িতে এসেছে প্রায় অনেকক্ষণই হলো, এত সময়ে আহিয়ানকে একবারও দেখেনি। আনায়াকে জিজ্ঞেস করলে সে বলেছে কোহিনূর আসার একটু আগেই আহিয়ান কোথায় বেরিয়ে গেছে। কোহিনূর যাওয়ার পর থেকে আহিয়ান অফিসেও যায় না, কোথায় যায় কেউই জানে না। বাড়ি কোন সময় ফিরবে এটারও ঠিক নেই। কোহিনূরের এসব শুনে খুব খারাপ লাগছে। আগে তো আহিয়ান এমন ছিল না, যা হয়েছে তার জন্যই। কোহিনূর সমানেই নিজেকে দোষারোপ করে যাচ্ছে, বারবার সদর দরজার দিকে তাকাচ্ছে, কিন্তু আহিয়ানের আসার নামই নেই। বাড়ির সবার সামনে বসে থাকতে আমিনা বেগমের কেমন অস্বস্তি হচ্ছে। এখানে কোহিনূর ছাড়া কেউই তার পরিচিত নয়। কোহিনূর এক এক করে সবার সম্পর্কেই তার মাকে বলেছে। কোহিনূরের ছোট চাচি জায়ের জন্য নানা রকমের রান্নাবান্না করছেন, রান্নার ফাঁকে এসে গল্পও করছেন। আমিনা বেগম এত দিন কোথায় ছিলেন, তার সাথে কি হয়েছে এ সম্পর্কে বাড়ির কারোরই অজানা নয়। নাফিজা বেগমও শুনেছেন সবকিছু। তার খুব অনুশোচনা হচ্ছে, না জেনে না বুঝে এতদিন এই অসুস্থ মানুষটার উপর রাগ পুষে রেখেছিলেন তিনি। কত আজেবাজে কথা শুনিয়েছেন কোহিনূরকে। কোহিনূরের আম্মুকে কম ভালোবাসতেন না নাফিজা বেগম, কিন্তু নিজের করা ভুলের জন্য এখন তার সামনে যেতে লজ্জা পাচ্ছেন তিনি। তাই তো আড়াল থেকেই দেখেছেন আমিনা বেগমকে, সামনে গিয়ে ক্ষমা চাওয়ার মতো মুখও তার নেই। ঘড়ির কাঁটায় রাত 12টা বাজতে চলল। কোহিনূর বেকনিতে দাঁড়িয়ে আছে, আহিয়ানের জন্য অপেক্ষা করে যাচ্ছে সেই তখন থেকে। কিন্তু আদৌ আসবে কিনা তার জানা নেই, না আসলেও অপেক্ষা করে যাবে। কোহিনূরের হঠাৎ মনে হলো কেউ রুমে প্রবেশ করেছে। কোহিনূর আসলে দেখতে পায় আহিয়ান মাত্রই রুমে ঢুকেছে। আহিয়ান কোহিনূরের মুখোমুখি দাঁড়িয়ে আছে। কোহিনূর তাকালো আহিয়ানের দিকে। আহিয়ানকে এতটা শান্ত দেখে কোহিনূর অবাক হচ্ছে। কোহিনূর তো ভেবেছিল আহিয়ান তাকে কাছে পেলেই 2-3টা চড় থাপ্পড় মারবে।
তার কাছ থেকে দূরে যাওয়ার শান্তি দিবে। আহিয়ান এমন কিছুই করছে না দেখে কোহিনূর অবাক হচ্ছে খুব। আহিয়ান আহত দৃষ্টিতে তাকিয়ে আছে প্রেয়সীর দিকে। আহিয়ানের এই চাহনিতে কোহিনূরের বুকের ভিতরে তোলপাড় শুরু হয়েছে। আহিয়ানের চোখে কোনো রাগ, ক্ষোভ নেই, আছে শুধু একরাশ মাদকতা। আহিয়ান কেমন টলছে, ঠিকভাবে দাঁড়াতে পারছে না। আহিয়ান কোহিনূরের কাছে এগিয়ে আসতেই তার মুখ দিয়ে অ্যালকোহলের বাজে গন্ধ কোহিনূরের নাকে এসে লাগে। কোহিনূর চোখ মুখ কুঁচকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় আহিয়ানকে। কোহিনূর বুঝতে পারছে এখন সেদিন ফোনে কথা বলার সময় কি কারণে আহিয়ানের কথা ভালোভাবে বোঝা যাচ্ছিল না। আহিয়ান ঠোঁট কামড়ে হাসে, কোহিনূরের দিকে তাকিয়ে বলে, স্বপ্নের মধ্যেও আমাকে দূরে সরিয়ে দিবি ভেবেছিস? কোহিনূর আগের মতোই দাঁড়িয়ে আছে। এই লোক কি পাগল হয়েছে? জলজ্যান্ত আমি তার চোখের সামনে দাঁড়িয়ে আছি আর স্বপ্ন বলে এটাকে চালিয়ে দিচ্ছে। আহিয়ানের এই অবস্থা দেখে কোহিনূর চলে যেতে চায়। আহিয়ান দ্রুত গিয়ে পিছন থেকে জড়িয়ে ধরে কোহিনূরকে। আহিয়ানের অবাধ্য হাতের ছোঁয়া কোহিনূরের মেদহীন পেটে বিচরণ করছে। আহিয়ান কোহিনূরের গলায় মুখ গুজে হিসহিসিয়ে বলল, আমি তোকে কোথাও যেতে দিব না কুহু, আমার কাছ থেকে পালাতে চাইলে শাস্তি পেতে হবে। আহিয়ানের স্পর্শ কোহিনূরকে পাগল করে দিচ্ছে। সে খুব করে চাইছে আহিয়ানকে কাছে পেতে, কিন্তু আহিয়ান তার হোশে নেই। আহিয়ান স্বাভাবিক অবস্থায় থাকলে হয়তো কোহিনূরের উপরে খুব রাগ করত, এটাই ভাবছে কোহিনূর। আহিয়ানের গরম শ্বাস কোহিনূরের কাঁধে পড়ছে, হাতের ছোঁয়া আরও গভীর হচ্ছে। আহিয়ানের ডাকে সাড়া দেওয়া থেকে কোহিনূর নিজেকে আটকাতে পারছে না। কোহিনূর ভাঙা ভাঙা গলায় উত্তর দেয় আহিয়ানকে, পালাবো না আমি। এখন ছাড়ুন আমাকে। এভাবে দাঁড়িয়ে থাকতে অস্বস্তি হচ্ছে আমার। ছাড়বো না, ছাড়লেই পালিয়ে যাবি আমার থেকে। আহিয়ানের কথা স্পষ্ট নয়, তবুও কোহিনূর বুঝতে পারছে। আহিয়ান কেমন বাচ্চাদের মতো আবদার করছে। কোহিনূরের হাসি পাচ্ছে দেখে কোহিনূর বারবার তাকে ছাড়ার জন্য বলছে। আহিয়ান শুনল না কোহিনূরের কথা। আহিয়ান কোহিনূরকে বিছানার কাছে নিয়ে গেল। দুহাতে কোহিনূরের কোমর আঁকড়ে ধরে কাঁধে মাথা এলিয়ে দিল। কোহিনূর হঠাৎই টের পেল আহিয়ানের শরীরের সমস্ত ভর তার উপরে ছেড়ে দিয়েছে। মশার মতো শরীরে এমন ভার নিতে পারেনি কোহিনূর, টাল সামলাতে না পেরে বিছানায় পড়ে গেছে। আহিয়ান কোহিনূরের বুকে মাথা রেখে ঘুমিয়ে আছে। কিছুক্ষণ পর মাথা তুলে তাকায় কোহিনূরের দিকে, নিজের বৃদ্ধাঙ্গুল দিয়ে কোহিনূরের গোলাপি ঠোঁট স্লাইড করছে। তার চোখের দিকে তাকিয়ে বিড়বিড় করে বারবার বলছে, আমাকে ছেড়ে চলে গিয়েছিলি কেন? আমাকে মারার প্ল্যান করেছিলি তাই না? কোহিনূর স্পষ্টই শুনতে পাচ্ছে আহিয়ানের কথা। আহিয়ানকে হাতে শক্ত করে জড়িয়ে ধরে বলে কোহিনূর, ভুল করেছিলাম আমি, আর কোথাও যাব না আপনাকে ছেড়ে। আহিয়ান তাকায় কোহিনূরের দিকে। কোহিনূর আরও শক্ত করে জড়িয়ে ধরে আহিয়ানকে। প্রেয়সীর গভীর আলিঙ্গন আহিয়ানকে পাগল করে দিচ্ছে। দুজন দুজনের দিকে তাকিয়ে আছে। এক পর্যায়ে কোহিনূর চোখ বন্ধ করে ফেলে আহিয়ান কোহিনূরের গলায় ঠোঁট ছোঁয়ায়। কোহিনূরের সারা শরীরে শিহরণ জাগে অতিমাত্রায়। আহিয়ান পুরোপুরি মত্ত হয়ে আছে কোহিনূরের মাঝে। সময়ের সাথে সাথে আহিয়ান আরও উন্মাদ হয়ে উঠছে। কোহিনূর নিজের সর্বশক্তি দিয়ে আহিয়ানকে আঁকড়ে ধরেছে। পুরো ঘর জুড়ে নিস্তব্ধতা বিরাজ করছে, শুধুই শোনা যাচ্ছে ভালোবাসায় মত্ত হওয়া দুই মানবীর ঘন শ্বাস প্রশ্বাসের শব্দ। এতদিনের মান অভিমান দূরে ঠেলে দুই ভালোবাসার মানুষ আবারও কাছে এসেছে। চলবে 25 প্রেম _আলিনঙ্গন ম্যাপেল পাতা ফানি প্লাস রোমান্টিক প্লাস কাজিন রিলেটেড। লেখনীতে আখি। অনুমতি ছাড়া কপি করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। অনেক দিনের মান অভিমানের পর দুটি ভালোবাসার মানুষ আবার একে অপরের কাছে ফিরে এসেছে। রাতের অন্ধকার মুছে দিয়ে একটি নতুন সূর্যোদয়, এক নতুন আশার আলো নিয়ে উকি দিয়েছে। তীব্র ঝড়ের পর এখন শান্ত নীল আকাশের মতো তাদের সম্পর্কেও ফিরে এসেছে এক পরিপূর্ণ মৈত্রীর সুর। সময়ের সকল ক্ষত মুছে গিয়ে নতুন ভোরের মতো তাদের জীবনে সূচনা হয়েছে একটি নতুন দিনের। ভোরের আলো ফুটতেই ঘুম ভেঙে গেল আহিয়ানের। চোখ খুলে নিজের বাহুডোরে কোহিনূরকে দেখে কিছুটা অবাক হয় আহিয়ান। মাথায় কিছুটা চাপ প্রয়োগ করতেই এক এক করে রাতের সব ঘটনা মনে পড়তে লাগল। আহিয়ানের ঠোঁটের কোণে হাসি ফুটেছে। এটা তাহলে অ্যালকোহলের জন্যই হয়েছে। প্রতিদিন এভাবে ড্রিঙ্ক করে আসলে মন্দ হয় না, ফ্রিতে বউয়ের আদর পাবো। কিন্তু কোহিনূর এখানে আসলো কিভাবে? কোহিনূর আহিয়ানকে ছেড়ে চলে গিয়েছিল মনে পড়তেই আহিয়ান মুহূর্তে নিজের মুখশ্রী বদলে নেয়। চক্ষুদয় জলজল করে উঠে তার। রাগে ধাক্কা দিয়ে কোহিনূরকে নিজের থেকে দূরে সরিয়ে দেয়। কোহিনূর আহিয়ানকে ছেড়ে যাওয়ার সাহস দেখিয়েছে, আহিয়ানও তাকে ছেড়ে দেবে না। এই ভুলের শাস্তি পেতে হবে তাকে। আচমকা ধাক্কায় কোহিনূর কিছুটা নড়েচড়ে উঠে, কিন্তু ঘুম ভাঙেনি। ঘুমের ঘোরে আবার আহিয়ানকে জড়িয়ে ধরে। কোহিনূরের এমন উষ্ণ আলিঙ্গন আহিয়ানের রাগ ভাঙাতে সক্ষম। আহিয়ান তাকায় কোহিনূরের দিকে, চক্ষুশূল হয় কোহিনূরের ঘুমন্ত মুখশ্রী। আহিয়ানের বক্ষগহ্বরের ঠিক মধ্যিখানে নিশ্চিতে ঘুমিয়ে আছে সে।
কোহিনূরের মাথার এলোমেলো চুলগুলো এসে তার চোখে মুখে পড়েছে। আহিয়ান নিজের হাতের সাহায্যে আলতো করে চুলগুলো সরিয়ে দেয়। কোহিনূরের ঘুমন্ত মায়াবী মুখশ্রী দেখে মুহূর্তেই আহিয়ানের চোখে মুখে ফুটে ওঠা সকল রাগ ক্ষোভ সরে গিয়ে বিরাজমান হলো একরাশ মুগ্ধতা। আহিয়ান মুগ্ধ হয়ে দেখতে লাগলো কোহিনূরকে। কে বলবে একটু আগেই তাকে ছেড়ে যাওয়ার অপরাধে এই মেয়েকে শাস্তি দিতে চেয়েছিল আহিয়ান। আহিয়ান কিভাবে রাগ করে থাকবে তার বোকা পাখিটার উপরে? এই মেয়ে কি বুঝে না আহিয়ান তাকে কতটা ভালোবাসে? কোহিনূরের উপর রাগ করে সে থাকতে পারবে না। তবে কোহিনূরকে একটু হলেও শিক্ষা দিবে আহিয়ান। কোহিনূর জেগে উঠেছে দেখে আহিয়ান নিজের মুখের হাসি সরিয়ে রাগী রাগী ভাব নিয়ে তাকায় কোহিনূরের দিকে। কোহিনূর পিটপিট নয়নজোড়া মেলে তাকায়, ভালোভাবে তাকাতেও পারছে না, এখনো চোখে ঘুম লেগে আছে তার। চোখ খুলতেই আহিয়ানকে এভাবে রেগেমেগে তাকিয়ে থাকতে দেখে কোহিনূর আঁতকে উঠেছে। এটারই ভয় পাচ্ছিল সে, তাহলে কি তার ভাবনাই সত্যি হলো? আহিয়ান হয়তো ভাবছে কোহিনূর ইচ্ছে করেই রাগ ভাঙাতে আহিয়ানের কাছে এসেছে। কোহিনূর আহিয়ানের দিক থেকে চোখ সরিয়ে অন্যদিকে তাকিয়ে আছে, শরীরের চাদর টেনে মাথা পর্যন্ত ডেকে ফেলেছে। কি করবে বুঝতে পারছে না, এখন এখান থেকে উঠে যাবেই বা কি করে। আহিয়ান মুখটা গম্ভীর করে রাখলেও মনে মনে হাসছে, এটাই তো চেয়েছিল। কোহিনূরকে অপদস্থ করে ভালোই মজা পাচ্ছে আহিয়ান। আহিয়ান উঠে ওয়াশরুমে চলে যায়। ওয়াশরুমের দরজাটা এত আওয়াজ করে লাগিয়েছে, কোহিনূর সেই শব্দে কেঁপে উঠেছে। কোহিনূরের ভয়ে গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। ভাবছে, সেদিন চলে যাওয়ার কথা বলায় আহিয়ান কতটা রেগে গিয়েছিল, এবার তো সত্যি সত্যিই চলে গেছিল। আহিয়ান কি তাকে ছেড়ে দেবে শাস্তি না দিয়ে? এখনো তার উপরে রাগ করে আছে, রাতের কোনো কথাই কি আহিয়ানের মনে নেই? এসব ভাবতে ভাবতে চোখটা আবারও লেগে গেছে, ভালোভাবে ঘুম হয়নি তাই এমন হচ্ছে। কিছুক্ষণ যেতেই কোহিনূরের ঘুম ভেঙে যায়, লাফ মেরে উঠে। ওয়াশরুমের দরজাটা এখনো বন্ধ আছে, তার মানে আহিয়ান ভিতরেই আছে। এর মধ্যে তাকে পালাতে হবে এই বাঘের গুহা থেকে। বিছানা থেকে উঠে কোনো রকমে জামা কাপড় পরে রুম থেকে বেরিয়ে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়ায়। এখানে থাকলেই বিপদ, আজকে আর আহিয়ানের সামনে আসবে না বলেই ঠিক করেছে। কোহিনূর যেই দরজার সামনে গিয়েছে আহিয়ান ধমক দিয়ে উঠেছে। বলেছে এক পা বাড়ালে পা দুটো কেটে রেখে দিবে। এটা শুনে কোহিনূরের পা দুটো সেখানেই আটকে গেছে। এমন ধমক বাপের জন্মে খায়নি সে। এখন কি রুম থেকে না বলে চলে যাওয়ার জন্য আহিয়ান তার গর্দান নেবে? কোহিনূর ভয়ে ভয়ে ঘুরে তাকায়, মাথা নুয়ে মেঝের দিকে তাকিয়ে আছে। সদ্য গোসল শেষে ভেজা শরীরে ওয়াশরুম থেকে বেরিয়েছে আহিয়ান। মাথার ভেজা চুলে হাত দিয়ে ঝাড়া দিতে দিতে এগিয়ে আসে কোহিনূরের দিকে। কোহিনূর এখনো আগের মতোই দাঁড়িয়ে আছে। আহিয়ানের ধমকে এতটাই ভয় পেয়েছে মনে হচ্ছে কান্না করে দিবে। আহিয়ান দেখছে কোহিনূরকে, মুখটা গম্ভীর করে রাখলেও মনে মনে হাসি পাচ্ছে খুব। বউকে ভালোই জব্দ করতে পারছে এই ভেবে। এলোমেলো অবস্থাতেও কোহিনূরকে কত সুন্দর লাগছে আহিয়ানের কাছে। আহিয়ানের মাথায় দুষ্ট বুদ্ধি আসে, কোহিনূরকে ভরকে দেওয়ার মতলব করছে আহিয়ান। চিল্লিয়ে বলে উঠে, হুলো বিড়ালের মতো এভাবে আছড়েছিস কেন আমাকে? সারা শরীরের জ্বলছে আমার। কথাটা এমনভাবে বলেছে নিজেরই হাসি পেয়ে গেছে, বলতে চেয়েছিল গম্ভীরস্বরে হয়ে গেছে হাস্যকর। নিজেই নিজেকে বলছে, তুই একটা আকাইকম্মা আহিয়ান, তোকে দিয়ে কিছুই হবে না। আহিয়ান এভাবে বললেও কোহিনূর ঠিকই ভয় পেয়েছে। আহিয়ানের হঠাৎ এমন কথায় কোহিনূর সত্যি সত্যিই ভরকে গিয়েছে। আমতা আমতা করে বলে, আপনিও তো করেছেন, আমি করলে তোকেও করতে হবে। আহিয়ান একটু সময় চুপ থেকে আবার বলে, আমি যে এত ভালোবাসি তোকে, আমাকে বাসিস না কেন? বাসি তো, আস্তে করে বলে কোহিনূর। এভাবে বললেও আহিয়ান ঠিকই শুনতে পেয়েছে কোহিনূরের বলা কথাটি। কথাটা আমার দিকে তাকিয়ে বল কুহু। একটু আগে আহিয়ানের রাগ দেখে এখন কোহিনূরের কথা বলতেও কেমন ভয় করছে। কোহিনূর চোখ তুলে তাকায় আহিয়ানের দিকে। আহিয়ান আগে থেকেই তাকিয়ে ছিল। এই চোখের মায় বহুবার পড়েছে আহিয়ান। প্রেয়সীর এই মায়াবী চাহনি তাকে ঘায়েল করে দেওয়ার জন্য যথেষ্ট। আহিয়ান কোহিনূরের কাছাকাছি এসে চোখের দিকে তাকিয়ে বলে, তুমি কি জানো, পৃথিবীতে যে কয়েকজন মায়াবী চোখ নিয়ে জন্মেছে, তাদের মধ্যে অন্যতম তুমি। তোমার চোখে এমন এক নেশা আছে, যে নেশায় আমি পুরো পৃথিবীকে ভুলে যাই। মিশে যাই এক অপার অনুভূতি মধ্যে। আহিয়ানের তুমি সম্বোধনটা কোহিনূরের বরাবরই খুব পছন্দ। সব সময় তুমি করে কথা বলে না, তবে যখন বলে কোহিনূরের খুব ভালো লাগে, এখনো লাগছে। কিন্তু এই পরিস্থিতিতে আহিয়ানের এমন কথা শুনে খুবই অবাক হয় কোহিনূর। এই তো একটু আগেই কেমন রাগ দেখাচ্ছিল, এখন এভাবে সুন্দর করে কথা বলছে। কোহিনূরের মাথায় কিছুই ঢুকছে না, আহিয়ান কি পাগল হলো? কোহিনূর ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে আহিয়ানের দিকে। কোহিনূরের এমন তাকানো দেখে আহিয়ানের মনে হচ্ছে ভুল করে ফেলেছে। মনে মনে নিজেকে বকুনি দিচ্ছে, তুই এত বউপাগল কেন রে আহিয়ান? একটু সময় হলো না সব ভুলে সুন্দর সুন্দর কথা বলতে শুরু করে দিলি।
আহিয়ান মুহূর্তেই নিজের মুখের ভাবভঙ্গি পরিবর্তন করে ফেলে চিৎকার দিয়ে কোহিনূরকে রুম থেকে বেরিয়ে যেতে বলে। হঠাৎ এমন চিৎকারে কোহিনূর আবারও কেঁপে উঠে, এত জোরে চিৎকার দিয়েছে মনে হচ্ছে কানের পর্দা ফেটে গেছে। আহিয়ানের এমন ব্যবহারের কারণ বুঝতে পারছে না সে, এই ভালো তো এই খারাপ। কাদো কাদো মুখ করে আহিয়ানের দিকে কিছু সময় তাকিয়ে দ্রুত বেরিয়ে যায় রুম থেকে। কোহিনূরের যাওয়ার দিকে তাকিয়ে আহিয়ান হাসছে। কোহিনূর তার মায়ের রুমে এসেছে, সকাল থেকেই লক্ষ্য করছে তার মায়ের মুখে হাসি নেই, কোনো কিছু নিয়ে মন খারাপ করে বসে আছেন। ভেবেছিল এখানে এসে অপরিচিত পরিবেশে ভালো লাগছে না তাই এমন করছেন, কিন্তু না, এখন বুঝতে পারছে জায়ানের জন্য তার আম্মু কষ্ট পাচ্ছে। পাওয়ারই কথা জায়ানের কাছে তিনি এতদিন ছিলেন। কোহিনূর জায়ানকে ফোন করে আসতে বলেছে। সাথে মিতুকে ফোন করে জানিয়েছে তার বাবা মিতুকে আনতে যাবেন রেডি হয়ে থাকতে। মিতু এমনিতেও আসতে চাইছিল কোহিনূরের আম্মুকে দেখার জন্য, একা আসবে তাই কোহিনূর তার বাবাকে পাঠিয়েছে। আনায়ার মুখে শুনেছে আজকে রোহি অয়নরা আসবে, জায়ানও আসবে। এত মানুষের মাঝে থেকেও কোহিনূরের বারবার মিতুর কথা মনে পড়ছিল, বিশেষ করে যখন আহিয়ানের বন্ধুদের দেখে আরও বেশি মনে পড়ে, তাই তো আসতে বলল মিতুকে। আহিয়ান বাড়িতে নেই, কোথায় গেছে জানে না কোহিনূর, জানলেও আজকে আর সামনে পড়বে না বলে ঠিক করেছে। কোহিনূর সকাল থেকেই শুনছে তার বড় চাচা আহিয়ানকে কি নিয়ে বকাবকি করে যাচ্ছেন। আহিয়ানের খামখেয়ালির জন্য তাদের ব্যবসার অনেক ক্ষতি হয়েছে, আহিয়ানের উপরে দায়িত্ব দিয়ে তার বাবা চাচারা নিশ্চিত ছিলেন। কিন্তু এতদিন ধরে কাজ ফেলে রেখেছে, একটা মিটিংও অ্যাটেন্ড করনি, এই নিয়ে আনোয়ার খান সকাল থেকেই চিল্লাচিল্লি করেছেন। আহিয়ান এত কথা শুনেও সব এক হাসিতে উড়িয়ে দিয়েছে। বাবাকে উপদেশ দিয়েছে এত রাগারাগি না করে মিটা মিটা কথা শিখতে, সামনে তার নাতি পুতি হতে চলেছে। ছেলের কথার প্রতিউত্তরে কি বলবেন বুঝে পান না আনোয়ার খান, সব সময় এমনটা হয়। ছেলে তার মহা বজ্জাত রাগের সময় এমন এমন কথা বলে কি উত্তর দিবেন বুঝতে পারেন না। মিতু এসেছে অনেকক্ষণ হলো, মিতুকে পেয়ে কোহিনূর সব ভুলে গিয়েছে, জমিয়ে গল্প করছে দুই বান্ধবী মিলে। মিতুর মুখে শুনেছে কোহিনূর, তার অ্যাক্সিডেন্টের সময় আহিয়ান কেমন পাগলামি করেছিল। কোহিনূর আবার নিজের ভুল বুঝতে পেরেছে, সে আসলেই ভুল করেছিল, কিছু না বুঝে চলে যাওয়াটা তার উচিত হয়নি। মিতু আর কোহিনূরের কথার মাঝেই আনা রুমে ঢুকে। আনাও আজ চলে যেতে চেয়েছিল, মিতু আর রোহিরা আসবে বলেই থেকে গিয়েছে। রোহি আপু অয়ন ভাইয়ারা ছাদে আড্ডা দিচ্ছে, তোরাও চল। তুমি যাও আনা আপু, আমরা আসছি। দেরি করবি না কিন্তু। ঠিক আছে, তাড়াতাড়ি আসব। আনা চলে গেলে কোহিনূর আবার জায়ানকে ফোন দিয়ে তাড়াতাড়ি আসতে বলে। এদিকে জায়ানের পেশেন্ট দেখাই শেষ হচ্ছে না, আসবে বলেও বিপদে পড়েছে বেচারা। আরও কিছু সময় বসে দুজনে ছাদে চলে যায়। ছাদের দরজার সামনে এসে কোহিনূর এদিক সেদিকে তাকিয়ে দেখে আহিয়ান এখানে নেই, তাই মুখে হাসি নিয়ে নিশ্চিতে চলে আসে রোহিদের কাছে। এদিকে অয়ন হা করে মিতুর দিকেই তাকিয়ে আছে। মিতু এটা লক্ষ্য করেছে। মনে মনে ভাবছে এই ব্যাটার মতলব কি, কিভাবে তাকিয়ে আছে, মনে হচ্ছে পানিতে গুলিয়ে শরবত বানিয়ে খাবে এক্ষুনি। অয়নকে এভাবে বোকার মতো তাকিয়ে থাকতে দেখে রোহি গালে এক চড় বসিয়ে দিয়েছে। অয়ন রাগে আগুন হয়ে গেছে, ভ্রু কুঁচকে তাকিয়ে আছে রোহির দিকে। রোহি একগাল হাসি দিয়ে দোষটা মশার উপরে চাপিয়ে দিয়েছে। এভাবে রাক্ষসের মতো কি দেখছিস, আজকাল ভালো কাজের দাম নেই, মশা বাবাজি রক্ত খাচ্ছিল তাই তো মশা তাড়ানোর জন্য হালকা করে থাপ্পড় মারলাম। এক গালে থাপ্পড় দিলে বিয়ে হয় না, তুই জানিস না। রেগেমেগে গালে হাত দিয়ে কথাটি বলে অয়ন। তর কপালে বউ নেই রে হতচ্ছাড়া, দুই গালে থাপ্পড় খেলেও বউ পাবি না তুই। এভাবে বলবি না রোহির বাচ্চা, সব সময় এমন অলক্ষণে কথা বলিস কেন, তোর কি আমার উপরে বদনজর আছে? ভালো নজরই দেই না, বদনজর তো দূরের কথা। রোহির ফোনে কল আসায় উঠে চলে যায়। এদের ঝগড়া দেখে মিতু কোহিনূররা হাসছে। আনা গেছে সবার জন্য চা আনতে। জায়ান এসেছে দেখে কোহিনূরকে ডাকতে যাচ্ছিল আনা, জায়ানই বলল সে নিজে ডেকে নিবে। জায়ান কানে ফোন লাগিয়ে কথা বলে ছাদের দিকেই যাচ্ছিল। ছাদের দরজাটা ফেরোতেই রোহির সাথে সজোরে ধাক্কা লাগে। দুজনের হাত থেকেই ফোন মাটিতে পড়ে যায়। কেউ কারোর মুখ না দেখে ফোন হাতে নেয়, ভুলবশত একজনের ফোন অন্যজনের হাতে চলে গেছে। দুজনেই অবাকের সহিত মাথা তুলে তাকায় একে অপরের দিকে, একসাথে চিল্লিয়ে বলে ওঠে, তুমি এখানে? বাকি চারজন এত সময় ধরে এদের কাহিনী দেখে যাচ্ছে, কোহিনূরের মাথায় কিছুই ঢুকছে না। জায়ান ভাইয়া আর রোহি আপু পূর্ব পরিচিত। তাহলে কি তার ভাবনাটাই সত্যি হলো, জায়ানের সাথে রোহির কোনো সম্পর্ক আছে? মিতু আর কোহিনূরকে এভাবে অবাক হয়ে তাকিয়ে থাকতে দেখে নাহিদ বলে, অবাক হওয়ার কিছুই নেই, এই যে জায়ান দেখছো সে হচ্ছে রোহির বয়ফ্রেন্ড। তাদের অনেক দিনের সম্পর্ক, সেই ইউনিভার্সিটি লাইফের শুরু থেকে। এভাবে বলিস না, ভালো করে বল। রোহি নিজ হাতে জায়ানকে পথের ফকির বানানোর দায়িত্ব নিয়েছে। অয়ন, এর জন্যই তোদের দুইটার এত ঝগড়া হয়।
রোহির রিয়েকশন একবার দেখ, মনে হচ্ছে ফায়ার সার্ভিসে খবর দিতে হবে। অয়ন। রোহি কোমরে হাত দিয়ে রেগেমেগে তাকিয়ে আছে জায়ানের দিকে। জায়ান অসহায় দৃষ্টিতে বারবার তাকাচ্ছে কোহিনূরের দিকে, চোখ দিয়ে এটাই বলছে যেন বোন আমাকে বাঁচা, পেতনির খপ্পরে পড়েছি। ভাইয়ের এমন অবস্থা দেখে কোহিনূর সাহায্য করার বদলে মুখ চেপে হাসছে। রোহির রাগ করার যথেষ্ট কারণ রয়েছে। আজকে জায়ানের রোহিদের বাসায় যাওয়ার কথা ছিল তার আম্মু আব্বুর সাথে দেখা করতে। জায়ান বলেছে তার হসপিটালে অনেক কাজ, বাসায় ফিরতেই রাত হবে। জায়ানের রোহিদের বাড়িতে আসার প্ল্যান ক্যান্সেল হওয়ায় অনেক মন খারাপ হয়েছিল রোহির, তাই তো মন ভালো করার জন্য বন্ধুরা এখানে নিয়ে আসলো আড্ডা দিবে বলে। রোহি বুঝতে পারছে জায়ান তার সাথে মিথ্যা কথা বলেছে। জায়ানের এত কাজ, তাহলে এখানে আসলো কিভাবে? রোহি চোখ মুখ শক্ত করে জায়ানকে বলে, তুমি আমাকে কি বলেছিলে? এই তোমার হসপিটালে পেশেন্ট দেখা হচ্ছে। রাগ করছো কেন? এখানেও পেশেন্ট দেখতেই এসেছি। আর একটাও মিথ্যা কথা বলে আমাকে বুঝাতে আসবে না। আমি এখানে আমার ফুপিকে দেখতে এসেছি, উনি আমার পেশেন্ট, তুমি তো জানোই। তোমার ফুপি এখানে আসবেন কিভাবে? আমাকে তুমি বোকা পেয়েছ। জায়ান আর রোহির মধ্যে ঝগড়া লেগে যাবে বুঝতে পেরে কোহিনূর এসে কথা বলে। তার জন্যই তো জায়ান এখানে আসলো, বোন হিসেবে তাদের ঝগড়া মিটমাট করা কোহিনূরের কর্তব্যের মধ্যেই পড়ে। আরে রোহি আপু, তুমি রাগ করো না, আমার আম্মুই জায়ান ভাইয়ার ফুপি, আম্মুকে দেখতেই উনি এসেছেন। জায়ানের ফুপি কোহিনূরের আম্মু। এটা শুনে রোহি খুবই অবাক হয়েছে। জায়ানের মুখে শুনেছিল তার ফুপির কথা, কিন্তু কখনো দেখা হয়নি। রোহির রাগ কিছুটা কমেছে দেখে জায়ানও মনে মনে শান্তি পাচ্ছে। এখানে এসে রোহির সাথে দেখা হয়ে যাবে এটা ভাবেনি জায়ান। জায়ানের সাথে রোহির সম্পর্কের কথা শুনে কোহিনূরও খুব খুশি হয়েছে। আনা চা নিয়ে এসেছে, সবাই আগের মতোই গল্প করছে। জায়ান আর রোহি ছাদের এক কোনায় দাঁড়িয়ে কথা বলছে। রোহির মুখে হাসি লেগে আছে, দেখে মনে হচ্ছে রাগ একেবারে চলে গেছে। কোহিনূর সেদিকে তাকিয়ে মুচকি হাসে, তার ভাইয়ের পাশে রোহিকে ভালোই মানিয়েছে। এত সময় আহিয়ান না থাকলেও এখন এসে সবার সাথে আড্ডায় যোগ দিয়েছে। আহিয়ান আসা মাত্রই কোহিনূর মাথা নিচু করে অন্যদিকে তাকিয়ে আছে। আহিয়ানের ধমকে সেই লেভেলের ভয় পেয়েছে বলতে হবে। ভেবেছিল আজকে আর এই বান্দার চোখের সামনে পড়বে না, সেই পড়ে গেল। কোহিনূরকে এমন করতে দেখে আহিয়ানের খুব হাসি পাচ্ছে, কিন্তু কষ্ট করে হাসি লুকিয়ে মুখটাকে সেই করলার মতো করে রেখেছে। এমন ভাবে ভ্রু কুঁচকে তাকিয়ে আছে কোহিনূরের দিকে, মনে হচ্ছে তার মায়ের ভ্রু কুঁচকানো রোগটা তার মধ্যে এসে গেছে। কোহিনূর বার দুয়েক তাকিয়ে দেখেছে আহিয়ানকে সেই আগের মতোই এখনো রাগ নিয়ে তাকিয়ে আছে। এখানে এভাবে আর বেশি সময় বসে থাকলে কাঁপুনি রোগ উঠে যাবে। যেতেও পারছে না, তখন থেকেই এক স্টাইলে কাঠের পুতুলের মতো বসে আছে। মিতু এদিকে বকবক করে চলছে আনা আর নাহিদের সাথে। তার কথা শুনে মাঝে মাঝে সবাই হেসে উঠছে। অয়ন তখন থেকে মুগ্ধ হয়ে দেখছে মিতুকে। অয়নের দিকে চোখ পড়লে মিতু ভ্রু কুঁচকে তাকায়। অয়নের তাতে আসে যায় না, একটা ক্যাবলা মার্কা হাসি উপহার দিয়ে আগের মতোই গালে হাত দিয়ে তাকিয়ে আছে মিতুর দিকে। মিতু তো পুরাই অবাক, এই অয়নের হলো কি, আজকে একবারও ঝগড়া করল না, ভালো পথে এসেছে মনে হচ্ছে। জায়ান এসেছে তাই কোহিনূরের আম্মু নিজ হাতে রান্না করেছেন। রোহির সাথে জায়ানের সম্পর্কের কথা শুনে তিনিও খুশি হয়েছেন। রোহি এসেই কোহিনূরের আম্মুর সাথে ভাব করে নিয়েছিল। রোহি এতটা মিশুক দেখে আমিনা বেগমের জায়ানের জন্য রোহিকে ভালোই লেগেছে। খাবার টেবিলে বসে আছে সবাই। অয়ন মিতুর সামনের চেয়ারটাতেই বসে আছে, মুখটা কেমন গোমরা করে রেখেছে। অয়নের মন খারাপ, এটা তার বন্ধুরা খেয়াল করেছে। তবে অয়নের মাঝে মধ্যেই প্রেগন্যান্ট মেয়েদের মতো মুড সুইং হয়, তাই নাহিদ, রোহি আর আহিয়ান এসব দেখেও তেমন পাত্তা দেয়নি। কোহিনূর তার মা চাচিদের সাথে খাবার পরিবেশ করছে। আনা বলেছিল সে করবে কোহিনূরকে বসে যেতে, কিন্তু কোহিনূর জেদ করেছে আজকে সেই সব করবে। আনা মেহমান বেড়াতে এসে কাজ করলে মন্দ দেখায়। আহিয়ান তাকিয়ে তাকিয়ে দেখছে তার বউ কেমন গিন্নিদের মতো কাজ করছে। এত সময় একবারও কোহিনূর আহিয়ানের দিকে তাকায়নি। আগে তো কোহিনূর এমন ছিল না, এখন কেন আহিয়ানকে কারণে অকারণে ভয় পায় নিজেও জানে না। কোহিনূর লক্ষ্য করছে মিতু আর অয়ন দুজনেই কেমন গোমরা মুখ করে বসে আছে। প্লেটে খাবার নিয়ে তখন থেকে দেখে যাচ্ছে কিন্তু কিছুই খাচ্ছে না। আজকে তো কেউই ঝগড়া করল না, তাহলে দুইজনেই এভাবে বসে আছে কেন? কোহিনূর মিতুর পিঠে আলতু করে ধাক্কা দেয়। কি হলো, খাচ্ছিস না কেন? কেউ কিছু বলেছে তোকে? নানাকে কি বলবে আমাকে? এত খাবার দিয়েছিস, খাবো কিভাবে? তোর কি আমাকে রাক্ষস মনে হয়? খেয়ে নে, খেয়ে নে, এরপর তো আর এভাবে খাওয়াতে পারবো না। 2 দিন পর বিয়ে করে শ্বশুর বাড়ি চলে যাবি। কোহিনূরের মুখে মিতুর বিয়ের কথা শুনে নাহিদ আর আহিয়ান একে অপরের মুখ চাওয়াচাওয়ি করে। এবার দুজনেই বুঝতে পারছে অয়নের মন খারাপের কারণ। অয়ন রেগেমেগে উঠে দাঁড়ায়, কারোর সাথে কোনো কথা না বলে না খেয়েই চলে যায়। উপস্থিত সবাই অয়নের দিকে তাকিয়ে আছে, কারোরই মাথায় ঢুকছে না অয়নের হঠাৎ কি হলো। রোহি হা করে তার দুই বন্ধুর দিকে তাকিয়ে আছে।
অয়ন এভাবে চলে গেল কেন বুঝতে পারছে না। আহিয়ান রহিকে চোখ দিয়ে ইশারা করেছে, পরে দেখে নেবে এখন কথা না বলতে। আহিয়ান অয়নকে এখানে আটকায়নি, তবে নাহিদকে পাঠিয়েছে কথা বলতে। অয়ন যা তাওরছিরা এখন এখানে আটকালে কি থেকে কি বলবে মিতু, সবার সামনে লজ্জায় পড়বে। কোহিনূর হয়তো খানিকটা বুঝতে পেরেছে, কোহিনূরই বলেছিল অয়নকে মিতুর বিয়ের কথাটা। অয়ন যে মিতুকে পছন্দ করতে পারে ধারণাতেও ছিল না কোহিনূরের। দুজনের সম্পর্ক তো সাপে নেউলে দেখা হলেই ঝগড়া করে। তখনও কেমন চলে গেল, এখন এভাবে রিয়েক্ট করল। কোহিনূর এখন পরিষ্কার বুঝতে পারছে অয়ন মিতুকে পছন্দ করে। অয়ন এভাবে কেন চলে গেল মিতু ভালোই বুঝতে পারছে। এই তো কিছু সময় আগের কথা, ছাদে সবাই আড্ডা দিচ্ছিল, মিতুর হঠাৎ মনে পড়ে ফোনটা রুমে রেখে গিয়েছে। বাড়ি থেকে তার আম্মু আব্বু কেউ কল দিতে পারে ভেবে ফোন আনতে রুমের দিকে যাচ্ছিল। মিতু চলে যাচ্ছে দেখে মিতুর পিছু পিছু অয়নও আসে। অনেক হয়েছে লুকোচুরি, আজ অয়ন মিতুকে প্রপোজ করেই ছাড়বে। অয়ন গিয়ে মিতুর সামনে দাঁড়ায়। মিতু দ্রুত হাঁটছিল তাই ধাক্কা লেগে যায়। মিতু ভ্রু কুঁচকে তাকায় অয়নের দিকে। বারবার এই অয়নকে তার সাথেই ধাক্কা খেতে হবে কেন? চোখ দুইটা কি আলমারিতে রেখে এসেছেন? না, চোখ দুইটা সাথেই আছে, এই এখন আমার সামনে দাঁড়িয়ে থাকা সুন্দরীকে দেখছে। অয়নের মুখ থেকে এমন কথা শুনে মিতু হা করে তাকিয়ে আছে। সে কি ভুল শুনল অয়ন তাকে সুন্দরী বলেছে? সবসময় তো পেঁচা, ভূতু এসব বলে খেপায়, আজকে এর হলো কি? আপনার কি অসুখ বিসুখ করেছে? এমন আবুল তাবুল বকছেন যে। করেছে তো, মনের অসুখ। মনের ডাক্তার দেখান তাহলে। দেখে দাও তাহলে। আমি কিভাবে দেখব আজবত? আমি কি ডাক্তার? তুমিই তো ডাক্তার, তুমি ছাড়া আমার এই অসুখ কেউ ভালো করতে পারবে না। সরুন তো আমার সামনে থেকে। অয়নের হাবভাব মিতুর ভালো মনে হচ্ছে না। অয়নের থেকে যত দূরে থাকা যায় ততই ভাবে। বারবার বলার পরও অয়ন সরছে না দেখে মিতু নিজেই অয়নকে পাশ কাটিয়ে চলে যেতে চায়। অয়ন মিতুর হাত ধরে নেয়। মিতু এবার খুব রেগে গেছে, না বলে কয় এভাবে হাত ধরাটা মিতুর মোটেও ভালো লাগেনি। হচ্ছে কি এসব, হাত ছাড়ুন আমার, কেউ দেখলে কি মনে করবে? আমি তোমাকে কিছু বলতে চাই মিতু, আমাকে একটাবার বলার সুযোগ দেও। ঠিক আছে শুনছি, হাত ছাড়ুন আমার। সাথে সাথেই অয়ন মিতুর হাত ছেড়ে দেয়। অয়ন বুঝতে পারছে মিতু রেগে গেছে, তারও আর কোনো উপায় ছিল না এটা ছাড়া, আজকে মিতুকে নিজের মনের কথা বলবেই অয়ন। আমি অত ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে পারি না, তাই সোজাসুজিই বলছি। আমি তোমাকে পছন্দ করি মিতু, সেই প্রথম দিন থেকেই। আমি বারবার নিজের মনের কথা বলার জন্য তোমাকে ফোন করতাম কিন্তু কখনো বলা হয়ে ওঠেনি। আমি জানি তুমিও আমাকে পছন্দ করো। অয়নের মুখ থেকে এমন কথা শুনে মিতু পুরোপুরি অবাক হয়ে গেছে। মাঝে মধ্যেই অয়নের কথা বার্তা মিতুর কাছে অন্য রকম লাগত। ভেবেছিল এটা অয়ন হয়তো তাকে পছন্দ করে, পরে আবার মনে হয়েছে সে ভুল। মিতু যে অয়নকে পছন্দ করে না এমনটা নয়, তবে তার কাছে কোনো উপায় নেই এখন আর। মিতু নির্বাক দৃষ্টিতে তাকিয়ে আছে অয়নের দিকে। কি বলবে কিছুই বুঝতে পারছে না। মিতু কোনো উত্তর দিচ্ছে না দেখে অয়ন আবার বলে, আমি কোনো প্রেমের সম্পর্কে যেতে বলছি না তোমাকে, আমি তোমাকে বিয়ে করতে চাই। তুমি বিশ্বাস করে একবার আমার হাতটা ধরে দেখো, আমি সারাজীবন তোমার সাথে থেকে দেখিয়ে দিব, আমি তোমাকে সত্যিই ভালোবাসি। মিতু এখনো আগের মতোই দাঁড়িয়ে আছে, অয়নের কথার উত্তরে কি বলবে বুঝতে পারছে না। মিতু অয়নের সাথে ঝগড়া করলেও মনে মনে অনেক পছন্দ করত, তবে ভয় ছিল অয়ন কি তাকে পছন্দ করে, নিজে থেকে বলবেই বাকি করে। অয়ন ঠিকই তাকে ভালোবাসার কথা বলল কিন্তু দেরি হয়ে গেল। আর কিছুদিন আগে অয়ন এভাবে বললে হয়তো মিতু তার প্রস্তাবে রাজি হয়ে যেত। মিতুর এখন খুব কান্না পাচ্ছে, কেন এমন হচ্ছে সে নিজেও জানে না। অয়নের কথার কোনো প্রতিউত্তর না করেই দৌড়ে চলে যায় সেখান থেকে। অয়ন এক বুক হতাশা নিয়ে তাকিয়ে আছে প্রেয়সীর যাওয়ার পানে। মিতু কি তবে অয়নকে পছন্দ করে না? অয়ন বুঝতে পারছে না মিতু কেন তাকে পছন্দ করল না। সে কি দেখতে এতটাই খারাপ নাকি টাকা পয়সার কমতি আছে যে মিতু এভাবে রিজেক্ট করল তাকে? কোহিনূর নিচে নামছিল, মিতু এভাবে চলে গেছে দেখে চিন্তিত হয়ে দ্রুত নেমে এসেছে। অয়নকে দাঁড়িয়ে থাকতে দেখে ভেবেছে আবারও ঝগড়া করেছে দুজনে। কি হয়েছে ভাইয়া, মিতু ওভাবে চলে গেল কেন? আপনার সাথে কি কোনো ঝামেলা হয়েছে? না, ঝামেলা হয়নি, ভালোই তো কথা বলছিল, হঠাৎ এমন গোড়ার মতো দৌড়ালো কেন বুঝলাম না। আর বলবেন না ভাইয়া, ওর বিয়ে ঠিক হয়েছে 1 সপ্তাহ হবে, এরপর থেকেই এমন করছে। আমাকে ফোন দিয়ে একবার কান্না করছে তো একবার হাসছে, তাই তো আব্বুকে পাঠিয়ে ওকে আনালাম, মন খারাপটা যদি একটু ভালো হয় এর জন্য। কি বলছো, বিয়ে ঠিক হয়েছে মানে? অবাক হয়ে জিজ্ঞেস করে অয়ন। হ্যাঁ, ওর এক কাজিনের সাথে বিয়ে।
কোহিনূর আর কিছু বলতে যাবে তার আগেই অয়ন চলে যায়। কোহিনূর সেদিকে তাকিয়ে ভাবছে, কি হলো এটা, এরা দুজন দুদিকে দেবদাস পার্বতীর মতো চলে গেল কেন? এখন গিয়ে আপাতত মিতুর কি হয়েছে দেখতে হবে। খাবার শেষ করে যে যার মতো উঠে চলে যায়। জায়ান তার ফুপি আর কোহিনূরের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেছে, সাথে রহিও। আনা অনেকদিন হলো এসেছে, আজকেই চলে যেত মিতু, রহিরা আসবে বলে যায়নি। তবে নাহিদ আবার এসেছিল নিতে, আহিয়ান বলে দিয়েছে কালকে অফিস যাওয়ার সময় বোনকে পৌঁছে দিবে, সে যেন চিন্তা না করে। কোহিনূর আর মিতু গল্প করছিল, কোহিনূর লক্ষ্য করছে মিতু অন্যমনস্ক হয়ে আছে। তখন থেকে কি ভেবে যাচ্ছে আল্লাহই জানেন। কোহিনূরের কেন জানিনা মনে হচ্ছে অয়ন একা নয়, মিতুও অয়নকে পছন্দ করে। একবার কি মিতুকে জিজ্ঞেস করে দেখবে। নিজের মনের মধ্যে কথাটি না রেখে মিতুকে প্রশ্ন করেই ফেলল, তুই কি অয়ন ভাইয়াকে পছন্দ করিস মিতু? কোহিনূরের কথা কানে পৌঁছাতেই মিতু কেমন ভড়কে গিয়েছে, আমতা আমতা করে জবাব দেয় কোহিনূরের প্রশ্নের। না, না পছন্দ করতে যাব কেন, তুই আজকাল বেশিই ভাবছিস। তুই মিথ্যা কথা বলতে পারিস না, আমি খুব সহজেই ধরে ফেলি, এই এখনো তোর মুখের রিয়েকশন দেখেই বুঝতে পারছি তুই মিথ্যা বলছিস। পছন্দ করলেও কোনো উপায় নেই রে কোহিন, আমি আম্মু আব্বুকে কষ্ট দিতে পারবো না। তুই বললে আমি তাদেরকে বোঝানোর চেষ্টা করব, আঙ্কেল আন্টি আমাকে অনেক স্নেহ করেন, আমার কথা ফেলতে পারবেন না নিশ্চয়ই। আমি এখন কোনো ঝামেলা চাই না, আমার মনের কথা আমি মনেই রেখে দিলাম, ভাগ্যে থাকলে কোনো না কোনোভাবে পেয়ে যাব, তুই এসব নিয়ে এত ভাবিস না। মিতু যথেষ্ট ম্যাচিউর, কোহিনূর এটা জানে। মিতু যা বলছে নিশ্চয়ই ভেবে চিনতে বলছে, এটা ভেবে কোহিনূর আর মিতুকে কিছু বলে না, মিতুর কথাই মেনে নেয়। মিতু কোহিনূরের দিকে তাকালে চোখ যায় দরজার সাথে হেলান দিয়ে থাকা আহিয়ানের দিকে। মিতু ভালোই বুঝতে পারছে বউয়ের জন্য অপেক্ষা করতে করতে যাচ্ছে না দেখে আহিয়ান নিজেই নিতে চলে এসেছে। মিতু হাসে আহিয়ানের দিকে তাকিয়ে, এদের মান অভিমান, ভালোবাসা দেখতে মিতুর ভালোই লাগে। দাঁড়িয়ে আছেন কেন ভাইয়া, ভিতরে আসুন, বউকে নিতে আসলেন বুঝি? মিতুর কথায় কোহিনূরও তাকায় সেদিকে, উস্খুস চুলগুলো কপালে এসে পড়েছে আহিয়ানের, পরনে কালো শার্ট, বুকের দিকের বোনামগুলো অবাধে খুলে রাখা, ফর্সা বক্ষদেশ স্পষ্ট দৃশ্যমান, এত সুন্দর করে দাঁড়িয়েছে, এই দাঁড়ানোর স্টাইল দেখে কোহিনূর আবার ক্রাশ খেয়েছে। আহিয়ান এগিয়ে আসে, কোহিনূরের মুখোমুখি দাঁড়িয়ে মুখে হাসি নিয়ে মিতুর কথার জবাব দেয়, বউয়ের জন্য মনটা কেমন করছিল তাই দেখতে আসলাম কি করে। বুঝলে তো শালিকা, বউ ছাড়া থাকতে পারি না। এসে মনে হয় ভুল করেনি, দেখছো না বউ কিভাবে দুষ্টু নজরে দেখছে আমাকে। এসেছেন যখন নিয়ে যান একেবারে, বউ তো আপনারই। ঠিক আছে তাহলে আজকের জন্য ধার নিলাম, কালকে আবার দিয়ে দিব তোমার বান্ধবীকে। আমি আবার ভালো মানুষ, ধার দেনা রাখি না। কোহিনূর শুধু শুনছে দুজনের কথা, লজ্জায় মরি মরি অবস্থা, বারবার এই ভুল করে আহিয়ানের দিকে হা করে তাকিয়ে তাকে, আর আহিয়ান তাকে আচ্ছামতো লজ্জা দেয়। কোহিনূর এসব ভাবছিল, এর মধ্যেই আহিয়ান তাকে কোলে তুলে নেয়। আচমকা এমন হওয়ায় কোহিনূর পড়ে যাওয়ার ভয় আহিয়ানের শার্টের কলার খামচে ধরে। এসব দেখে মিতু হাসছে। মিতুকে হাসতে দেখে কোহিনূরের এবার খুব লজ্জা করছে, আহিয়ানকে মনে মনে বকাবকি করছে। আহিয়ান মিতুকে গুড নাইট বলে চলে যায়। আহিয়ান কোহিনূরকে এনে বিছানায় বসায়, এত সময় একটাও কথা বলেনি কোহিনূর, লজ্জায় গাল দুটো লাল হয়ে আছে, এত বড় মেয়ে হয়ে নির্বিদের মতো আচরণ করছে দেখে নিজেরই হাসি পাচ্ছে। কোহিনূরের মুখের হাসি আহিয়ানের এক কথা উড়ে গিয়েছে। কোলে করে নিয়ে এসেছি দেখে ভাববি না আমি সব ভুলে গেছি, হাজবেন্ড ওয়াইফ আলাদা রুমে থাকবে এটা ভালো দেখায় না, তাই নিয়ে আসলাম। লাইট অফ করে দিচ্ছি, ঘুমিয়ে পড়, কালকের মতো আবার আমার কাছে আসার চেষ্টা করবি না একদম। আহিয়ান লাইট অফ করে নিজের মতো শুয়ে পড়ে, কোহিনূরের চেহারার কাদো কাদো রিয়েকশন দেখে আহিয়ান হাসছে। কোহিনূর চুপচাপ শুয়ে পড়েছে, এপাশ থেকে ওপাশ করছে, কোহিনূরের খুব কষ্ট হচ্ছে, আহিয়ান এখনও তার উপর রেগে আছে। কিভাবে রাগ ভাঙাবে আহিয়ানের? সে ভুল করেছে মানছে, তাই বলে এভাবে কথা না বলে কাছে না এসে কষ্ট দিবে। কোহিনূরের ইচ্ছে করছে আহিয়ানকে জড়িয়ে ধরতে, তার বুকে মাথা রেখে ঘুমাতে, কিন্তু আহিয়ান তো কাছে যেতে নিষেধ করছে। আহিয়ানের এমন অবহেলা মানতে পারছে না কোহিনূর, না চাইতে কষ্টে তার চোখের কোণে পানি জমা হয়েছে। হঠাৎই ফুপিয়ে কান্নার আওয়াজ পেল আহিয়ান। তড়িঘড়ি করে তাকায় কোহিনূরের দিকে, অন্যদিকে মুখ করে শুয়ে আছে কোহিনূর। এখন খুব রাগ হচ্ছে নিজের উপরে, এতটা মজা না করলেও পারত। তার বোকামির জন্য কোহিনূরের চোখে পানি এসেছে। আহিয়ান হেঁচকা টানে কোহিনূরকে তার দিকে ঘুরিয়ে শক্ত করে জড়িয়ে ধরে, কোহিনূরের কান্নাযুক্ত প্রতিটি নিঃশ্বাস আহিয়ানের বুকে চিন চিন ব্যথার সৃষ্টি করছে। কোহিনূরের সুন্দর সিল্কি চুলের ভাঁজে আহিয়ান নিজের হাত রাখে, কোহিনূরের থুতনিতে হাত দিয়ে মুখটা উপরে তুলে। এভাবে কাঁদিস না বউ, এখানটায় খুব ব্যথা হয়। অন্য হাতটা বুকের বাঁ পাশে রেখে বলে আহিয়ান।
কোহিনূর কান্না থামিয়েছে, তাকিয়ে আছে আহিয়ানের দিকে, কোনো কথা না বলে আহিয়ানের বুকে মাথা রাখে, শক্ত করে জড়িয়ে ধরে আহিয়ানকে। নিজের ভাবনা সত্যি হওয়ায় কোহিনূরের ঠোঁটের কোণে হাসি ফুটেছে। এতদিন পরে আবার সব মান অভিমানের অবসান ঘটিয়ে নিজের ভালোবাসার মানুষটিকে কাছে পেয়ে আহিয়ানও খুশি হয়। শক্ত করে জড়িয়ে ধরে প্রেয়সীকে, দুজনেই পাড়ি জমায় ঘুমের রাজ্যে। আহিয়ান আজ সকাল সকাল রেডি হয়ে অফিসে এসেছে। আসার সময় আনায়াকে নাহিদদের বাসার সামনে নামিয়ে দিয়ে এসেছে। অফিসে এসেও শান্তি নেই তার। আসার পর থেকেই আনোয়ার খান কথা শোনাচ্ছেন, সব কাজ পড়ে আছে, এত ক্ষতি হয়েছে, আহিয়ানের উপরে দায়িত্ব দিয়ে তিনি চিন্তায় আছেন। পালোয়ানের মতো চেহারা বানিয়ে রেখো না তো আব্বু, আমার ছেলে মেয়েরা ভয় পাবে তোমাকে দেখে। বেয়াদব ছেলে, বাবার সাথে কেউ এভাবে কথা বলে? 2 দিন পরে বাবা হবে, এখনো তোমার সুবুদ্ধি হলো না? হিহি, যখন বাবা হব তখনই সুবুদ্ধি হবে। আর শুনো আব্বু, আমি তোমাকে একটা বই কিনে দিচ্ছি, বাচ্চাদের সাথে কিভাবে কথাবার্তা বলতে হয় শিখে নিও। আমার বাচ্চারা তোমার এমন কথা শুনলে ভয় পাবে। তোমার সাথে কথা বলাই বেকার, যা ইচ্ছে করো, আমি চলে যাচ্ছি। ছেলেকে রাগ দেখিয়ে আনোয়ার খান বেরিয়ে গেছেন অফিস থেকে। তিনি যেতেই অয়ন, রোহি আর নাহিদ এসে হাজির। নাহিদকে এত কাজ রেখে আসতে হয়েছে। রোহি ফোন করে বলেছে অয়নের নাকি সর্বনাশ হয়ে গিয়েছে। এমনভাবে বলেছে ভেবেছিল সত্যিই কিছু হয়েছে, হন্তদন্ত হয়ে ছুটে এসেছে। মিথ্যা কথা বলার জন্য রোহিকে এখন মাথায় তুলে আছাড় মারতে ইচ্ছে করছে নাহিদের। নেহাতেই সে ভালো মানুষ, তাই মারেনি। আহিয়ান মনোযোগ দিয়ে ল্যাপটপে কিছু করছে। অয়নের খুব রাগ হচ্ছে এবার। অয়ন যে কাদো কাদো মুখ করে বসে আছে তার সামনে, আহিয়ান কি সেটা দেখতে পারছে না? তুই কি আমাদের দেখতে পাচ্ছিস না, নাকি ইচ্ছে করেই ইগনোর করছিস? বলে দে তাহলে চলে যাই। বাংলা সিনেমার নায়িকা টাইপ ডায়লগও দেওয়া ছাড়া আর কিছু পারিস না তুই? টেনশনে এর মাথা গেছে, কি বলছে নিজেই হয়তো বুঝতে পারছে না। নাহিদ বিয়ের জন্য বউ পাচ্ছে না এই টেনশনে, নাকি অন্য কোনো আকাম করেছিস? একদম মজা করবি না তোরা, আমি সত্যিই টেনশনে আছি। জীবনে প্রথমবার এক মেয়েকে পছন্দ করলাম, তার নাকি কয়দিন পর বিয়ে, এটা শুনে আমি গরম কড়াইয়ে হাত পুড়ে যাওয়ার মতো ছ্যাঁকা খেয়েছি। মরলি না কেন? চল্লিশা খেতাম গিয়ে। রোহি, তুই আমার জন্মের শত্রুর, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। আমাকে যদি প্রথম থেকেই জানাতি তুই মিতুকে পছন্দ করিস তাহলে এমন হতো না। ভালোই হয়েছে তোর সাথে বিয়ে হলে মিতু শান্তিতে থাকতো না। চুপ করবি তুই? অয়ন, এভাবে রাগ দেখাচ্ছিস কেন? আমি যে নাহিদকে মিথ্যা কথা বলে নিয়ে আসলাম তার এই প্রতিদান দিলি। রোহি, শকুনের দল, চুপ করবি তোরা? কি হয়েছে ভালো করে বল আমাকে। আহিয়ান, অয়ন এসেছিল তার সমস্যার সমাধান করতে। এখানে এসে তার 3 বন্ধু রূপী কষাই নিজেদের সাংসারিক আলোচনায় ব্যস্ত হয়ে পড়েছে। অয়ন যে এত সময় ধরে দেবদাসের মতো বসে আছে তাকে কেউই পাত্তা দিচ্ছে না, অথচ এসেছিল তার কষ্টের কথা সবাইকে বলতে। এদের 3 জনের আলোচনায় মনে হচ্ছে অয়নের থেকে বেশি কষ্টে তারাই আছে। এই যেমন রোহিকে জায়ান সময় দেয় না, নাহিদকে তার বউ 2 পয়সার সম্মান দেয় না, সবসময় ভয় ভয় থাকে। এদিকে আহিয়ানের কাজের 13টা বেজেছে, কাজ শেষ করে কবে বউয়ের কাছে যাবে এই নিয়ে চিন্তায় কপালে ভাঁজ পড়েছে। তার বন্ধুদের দুঃখের কাহিনী শুনে অয়ন কনফিউজড, নিজের সমস্যা সমাধান করবে না এদের দুঃখে দুঃখী হয়ে গলা জড়িয়ে কান্না করবে বুঝতে পারছে না। বন্ধুদের কথা থামাতে চিৎকার দিয়ে বলে উঠে অয়ন, মিতুকে না পেলে আমি আত্মহত্যা করব। অয়নের কথা শুনে নাহিদ, রোহি আর আহিয়ান হা করে তাকিয়ে আছে তার দিকে। এত জোরও কেউ চিল্লানি দেয়? হতচ্ছাড়া, আমরা তো এখানেই আছি, এত জোরে চিৎকার দিলি উগান্ডা থেকেও শোনা যাবে। আহিয়ান, কিভাবে আত্মহত্যা করবি? হারপিক খেয়ে? রোহি, নাহিদুর মারার ঔষধ খাবে, ওটা খেলে কাজ হয়ে যাবে, চিন্তা করিস না। আহিয়ান, মজা করিবি না তোরা? আমি সিরিয়াস। অয়ন, এত কান্নাকাটি করিস না, আমরা দায়িত্ব নিয়ে তোকে বয়স্ক টাকাওয়ালি সুন্দরী মেয়ের সাথে বিয়ে করাবো। আহিয়ান, আমার মিতুকেই লাগবে, তুই কিছু কর ভাই, না হলে আমি মরে যাব। অয়ন, আবার সেই বাংলা সিনেমার ডায়লগও মারছিস? আহিয়ান, আমি সত্যিই সিরিয়াস। আমি আগে বাবা ডাক শুনে নেই, তারপর তোর জন্য বউ দেখে দিব। এখন বিয়ে করালে তুই যদি আমার আগে বাবা হয়ে যাস, আমি জীবন যুদ্ধে একদাফ পিছিয়ে যাব। এ কেমন কথা? তোর জন্য কি আমি আইবুড়ো থাকব? এটাই তো কথা, তুই ততদিন আইবুড়ো থাক, অপেক্ষা কর, অপেক্ষার ফল মিষ্টি হয়। আহিয়ানের কথা শুনে রোহি হাসছে। অয়ন অয়হায় দৃষ্টিতে তাকিয়ে আছে নাহিদের দিকে। আহিয়ান আর রোহি এই 2 জন পাবনা থেকে পালিয়ে আসা রোগী, নাহিদই একমাত্র সাহায্য করতে পারবে অয়নকে। নাহিদ জানে আহিয়ানের মাথায় অন্য প্ল্যান আছে, অয়নের সামনে এসব মজা করেই বলছে। তাই অয়নকে বোঝায় এসব নিয়ে এত না ভাবতে।
এবার সবাই একটু সিরিয়াস হয়ে ভাবছে অয়নের বিষয়টা নিয়ে। আহিয়ান কোহিনূরের মুখে শুনেছে মিতুর ফ্যামিলির বিষয়ে তারা কেউই সহজে মানবেন না অয়ন আর মিতুর সম্পর্কটা। তবুও বন্ধুর জন্য এইটুকু করতেই হবে। আনা আর মিতু দুজনেই চলে গেছে। কোহিনূরের মনটা খুব খারাপ। আহিয়ানও বাড়িতে নেই। কাজের সময় ফোন দিলে যদি আবার রাগ করে এই ভেবে কতবার ফোন হাতে নিয়েও রেখে দিয়েছে। কোহিনূর নিচে এসেছিল তার মা আর চাচিকে কাজে সাহায্য করতে। রান্নাঘরের সামনে গিয়ে তো পুরোই অবাক কোহিনূর। নাফিজা বেগম হেসে হেসে কথা বলছেন কোহিনূরের আম্মুর সাথে। নাফিজা বেগমের মুখের এই হাসিটা কতদিন পরে দেখল জানা নেই কোহিনূরের। শেষ কবে নাফিজা বেগম কোহিনূরের সাথে কথা বলেছিলেন এটাও মনে নেই তার। হ্যাঁ, কথা বলতেন ঠিকই, না জেনে সবসময় তার মায়ের সম্পর্কে আজেবাজে কথা বলতেন, তাই তো এই বাড়ি ছেড়ে চলে গেছিল কোহিনূর। সবকিছু যে আবার ঠিক হবে, আহিয়ানকে ফিরে পাবে, তার আম্মুকে ফিরে পাবে, কখনোই ভাবেনি কোহিনূর। এসব এখনো কোহিনূরের কাছে স্বপ্নের মতো লাগে। আমিনা বেগমের চোখ পড়ে তার মেয়ের দিকে। মেয়ে তার এক ধ্যানে কি ভেবে চলেছে বুঝতে পারছেন না তিনি। কি হলো মা, ওখানে দাঁড়িয়ে আছিস কেন? আমিনা বেগমের কথায় নাফিজা বেগমও সেদিকে তাকান। মায়ের ডাকে কোহিনূরের ধ্যান ভাঙে। মুখে হাসি টেনে জবাব দেয় আমিনা বেগমের কথার। কিছুই না আম্মু, আমি তোমাদের কাজে সাহায্য করতে আসলাম। তোমাকে কিছুই করতে হবে না, আমরা আছি কিসের জন্য, আমরা আরো বুড়ো হই পড়ে তো সব তুমিই সামলাবে। নাফিজা বেগমের কথা শুনে তার দিকে অবাক হয়ে তাকায় কোহিনূর। তার ছোট চাচি মাত্রই রান্নাঘরে এসেছেন। তার দুই যা একসাথে কাজ করছেন। তার উপরে আবার নাফিজা বেগম কোহিনূরকে এত মায়া করে কথাটি বললেন, এটা দেখে কোহিনূরের সাথে তিনিও অবাক হয়েছেন। হা করে তাকিয়ে আছেন নাফিজা বেগমের দিকে। তিনি ঠিক শুনলেন কিনা বুঝতে পারছেন না। কোহিনূরের কাছে গিয়ে চুপি চুপি বলেন, আমাকে একটা চিমটি কাটতো কোহিন। কেন ছোট আম্মু, তোমাকে হঠাৎ চিমটি কাটতে যাব কেন? আস্তে কথা বল মেয়ে, আমি আসলে বুঝতে পারছি না, আমি কি স্বপ্ন দেখছি না সত্যিই। কিসের কথা বলছো তুমি? ফিসফিস করে বলে কোহিনূর। এই তোর মা আর শাশুড়ি এত সুন্দর করে কথা বলছে, কাজ করছে, আমার এসব দেখে মনে হচ্ছে স্বপ্ন দেখছি। স্বপ্ন নয় ছোট আম্মু, তুমি যা দেখছো আমিও তাই দেখছি। তাহলে বলছি সেটা বিশ্বাসযোগ্য? হুম। কোহিনূর আর তার ছোট চাচির ফিসফিস করে কথা বলার আওয়াজ শুনে রাগে কটমট করে তাকিয়েছেন নাফিজা বেগম। কোহিনূরের কথা না শুনলেও তার ছোট জায়ের কথা ভালো করেই শুনেছেন নাফিজা বেগম। ভ্রু কুচকে তাকিয়ে আছে জায়ের দিকে। এত বড় সাহস ছেলের বউয়ের কাছে তার নামে নিন্দে করছে। হচ্ছেটা কি ছোট, আমাকে নিয়ে নিন্দে করছো তোমরা? নাফিজা বেগমের কথায় কোহিনূর আর তার চাচি দুজনেই কেঁপে উঠেছেন। বাহানা দেখিয়ে তখনই চলে গেছেন কোহিনূরের চাচি। নাফিজা বেগম আবারও কোহিনূরকে বলেছেন তাকে কিছুই করতে হবে না, রুমে গিয়ে বিশ্রাম নিতে। কোহিনূর অবাক হয়েছিল বটে, তবে তার ভালো লাগছে। আগেও নাফিজা বেগম কোহিনূরকে এভাবেই স্নেহ করতেন। যৌথ পরিবারে সবাই সবার সাথে মিলেমিশে থাকবে, এটাই তো ভালো দেখায়। কোহিনূর ফেসবুক স্ক্রুল করছিল, হঠাৎই মাথায় আসে আহিয়ানের আইডিটা ঘুরে দেখবে। নাম সার্চ দিতেই আহিয়ানের আইডিটা সামনে চলে আসে। কোহিনূরের মুখে হাসি ফুটে উঠে আইডিতে ঢুকে আহিয়ানের এত এত ছবি দেখে অবাক কোহিনূর। মেয়ে হয়ে সে নিজেও এত ছবি তোলে না। আহিয়ান এত আজাইরা সময় পায় কোথায়, এটাই ভাবছে। আহিয়ানের একটা পাঞ্জাবি পরা ছবি দেখে কোহিনূরের চোখ আটকে যায়। কালো রঙের পাঞ্জাবিতে আহিয়ানকে কি সুন্দর লাগছে। এই ছবিতে এত রিয়েক্ট কমেন্ট দেখে তখনই কমেন্ট বক্সে ঢুকে কোহিনূর। অয়ন কমেন্ট করেছে, বউয়ের আদর খেলে মানুষ 2 দিনেই কেমন সুন্দর হয়ে যায়, আমাকেও তাড়াতাড়ি বিয়ে করে সুন্দর হতে হবে। রোহি সেখানে এসে আরও কিছু কথা যুক্ত করেছে। কোহিনূরের এসব দেখে মনে হচ্ছে এটা কমেন্ট বক্স নয়, তাদের বন্ধুদের ইনবক্স। তবে রোহি আর অয়নের কথায় বেশ মজা পেয়েছে কোহিনূর। আহিয়ানের সাথে তার বন্ধুদের সুন্দর সম্পর্কটা কোহিনূরের বরাবরই ভালো লাগে। রাত 11টা বাজতে চলেছে, আহিয়ান এখনো আসছে না। কোহিনূর বার কয়েক ফোন দিয়েছে, আসছি আসছি বলে 1 ঘন্টা হলো। ছেলেদের এই এক স্বভাব, 5 মিনিটে আসছি বলে 10 মিনিট লাগাবে, এটা তার বাবাও করে। কোহিনূরের খুব ঘুম পেয়েছে। নিজেকে মনে মনে বকাবকি করছে, কেন যে এত ঘুমের গাদা হয়েছে কে জানে। তবুও ঘুমাবে না আজকে। খাবার নিয়ে বসে আছে আহিয়ান, আসলেই খাবে। ঘুমাবে না বলেও সেই ঘুম চলে এসেছে। খাবার টেবিলেই মাথা রেখে ঘুমিয়ে পড়েছে। আহিয়ান বারবার কলিং বেল বাজাচ্ছে, কোহিনূরের সেদিকে কোনো হুঁশ নেই। দাঁড়িয়ে থাকতে থাকতে বেচারার পা ব্যথা। অন্যদিন তো বাড়ির সদর দরজা খোলাই থাকে, আজকে দরজা লাগানোর মতো আকামটা তার বাবা ছাড়া আর কেউই করেনি। এটা যে তাকে শায়েস্তা করার জন্যই ভালো করেই বুঝতে পারছে আহিয়ান। তবে এত সময় ধরে কলিং বেল বাজাচ্ছে, বাড়ির সবাই গেল কোথায় বুঝতে পারছে না। কোহিনূরের ফোনে এত সময় ধরে ট্রাই করছে, বেজে যাচ্ছে, ধরছে না। ঘুমিয়ে পড়েছে ভেবে আর কল দেয়নি। বাধ্য হয়ে তার বাবার নাম্বারেই ফোন দিয়েছে। নাক ডেকে ঘুমাচ্ছিলেন আনোয়ার খান। ফোনে রিংটোন বাজতেই লাফ মেরে উঠেছেন।
ফোনের দিকে তাকিয়ে মনে মনে আহিয়ানকে বকাবকি করছেন। এই ফোনটা আহিয়ানই নিয়ে এসেছিল লন্ডন থেকে। এই ফোনের রিংটোনের আওয়াজ শুনলে তিনি মাঝে মধ্যে ভয় পেয়ে যান। যেমন ছেলে তেমন তার কাজকর্ম। এমন ফোন কেনার দরকার কি ছিল? নিজের ভাবনাতে নিজেই আবার বিরক্ত হন। ছেলে কি তার ফোনের ভিতরে ঢুকে দেখেছিল এটা কেমন? কলটা রিসিভ করে কটমতস্বরে বলে উঠলেন আনোয়ার খান। হয়েছে কি তোমার? এত রাতে ফোন দিয়ে আমার ঘুম ভাঙালে কেন? তোমার ঘুম পাগল বৌমা ঘুমিয়ে পড়েছে, দরজাটা খুলে দেও না সোনা ছেলে আমার। কয়টা বাজে খেয়াল আছে তোমার? এত রাত করে বাড়ি ফিরলে তো ঘুমাবেই। এত কথা না বলে দরজাটা খুলে দেও এসে, এই ভালো কাজের জন্য তোমাকে একটা লাল টুকটুকে নাতনি উপহার দিব। হয়েছে ওনার হাড়ে বজ্জাত ছেলে কিছু বললেই এসব কথা বলে চুপ করিয়ে দেয়। আনোয়ার খান রাগে কটমট করে উত্তর দিলেন আহিয়ানকে। অপেক্ষা করো আসছি, তোমার জ্বালায় শান্তিতে ঘুমাতেও পারি না। আনোয়ার খান এসে দরজা খুলে দিতেই আহিয়ান তাড়াতাড়ি করে ভিতরে ঢুকে। আনোয়ার খান রাগী চোখে তাকিয়ে আছেন ছেলের দিকে। আহিয়ান সেটা লক্ষ্য করেছে, এখন কথা বললে আরও রেগে যাবেন বলে কিছুই বলেনি। এত রাত করে বাড়ি ফিরে কি বুঝাতে চাইছো তুমি? এতদিনের জমানো কাজ একদিনেই শেষ করে ফেলবে। মেয়েটা কত সময় ধরে তোমার জন্য খাবার নিয়ে অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়েছে। আমার সাথে সবসময় এমন করো কেন আব্বু? আমি কি তোমার খুঁড়িয়ে পাওয়া ছেলে? কাজ করলেও জ্বালা না করলেও জ্বালা, আম্মু পাত্তা দেয়নি বুঝি তাই এমন কোষ্ঠী আমরার মতো মুখ করে রেখেছ। বেয়াদবি বন্ধ করো আহিয়ান, এত বড় ছেলে হয়ে বাবার সাথে এভাবে কথা বলছো। এত বড় ছেলেকে বকাবকি করতে তোমার খারাপ লাগে না আব্বু? যত ইচ্ছে বকাবকি করে নেও, আমার ছেলে মেয়েদের দিয়ে এর শোধ তুলব। কানে কানে বলে দিব তোদের দাদুর অর্ধেক টাক মাথার বাকি চুলগুলোও রাখবি না। আহিয়ানের কথা শুনে আনোয়ার খান আরও রেগে গেছেন। এখন কথা বললে ছেলের কাছ থেকে আরও কত কি শুনে লজ্জায় পড়তে হবে ঠিক নেই, এই ভেবে কিছু না বলেই মনের রাগ মনে রেখে নিজের রুমে চলে গেছেন আনোয়ার খান। আহিয়ান তার বাবার দিকে তাকিয়ে হাসছে। আহিয়ান কোহিনূরের কাছে যায়, মুখের উপরে পড়ে থাকা চুলগুলো কানের পাশে গুজে দেয়। আলতু করে চুমু খায় কোহিনূরের নরম তুলতুলে গালে। আহিয়ান মুগ্ধ হয়ে দেখছে তার ঘুম পরীকে। এই ঘুম পাগল বউকে নিয়ে খুব সমস্যায় আছে আহিয়ান, যেখানে সুযোগ পায় সেখানেই ঘুমিয়ে পড়ে। ঘুম ভাঙতেই নিজেকে বিছানায় আবিষ্কার করল কোহিনূর। এখানে আসলো কিভাবে? খাবার টেবিলেই তো বসেছিল। ঘুমালে তো সেখানেই থাকার কথা, এখানে আসলো কিভাবে? পাশ ফিরে তাকালেই সোফায় বসে থাকা আহিয়ানকে দেখতে পায় কোহিনূর। ট্রি টেবিল, তাতে খাবার সাজিয়ে বসে আছে আহিয়ান। কেন যে জেগে থাকতে পারে না? কথা ছিল কোহিনূর আহিয়ানের জন্য অপেক্ষা করবে, তা না করে আহিয়ানই তার জন্য খাবার নিয়ে বসে আছে। এখনো নিশ্চয়ই খায়নি কিছু। নিজের কাজে নিজেই বিরক্ত কোহিনূর, এত ঘুম আসে কোথা থেকে বুঝে পায় না। কোহিনূর উঠে পড়েছে দেখে আহিয়ান এগিয়ে আসে। যা গিয়ে মুখ ধুয়ে আয়, আমি অপেক্ষা করছি। আপনি খাননি এখনো? সুন্দরী বউকে রেখে একা একা খেতে পারি? খুব খিদে পেয়েছে আমার, তাড়াতাড়ি যা। কোহিনূর গিয়ে ফ্রেশ হয়ে আসে, দুজনে মিলে খাবার খেয়ে নেয়। আহিয়ান নিচে গেছে খাবারের প্লেটগুলো রেখে আসতে, এর মধ্যেই কোহিনূর ঘুমিয়ে পড়েছে। আহিয়ান খুবই হতাশ, ভেবেছিল সারারাত বউয়ের চুমু খাবে, তা আর হলো না। আহিয়ান গিয়ে কোহিনূরকে জড়িয়ে ধরে। কোহিনূর পিটপিট করে চোখ মেলে তাকিয়েছিল। আহিয়ানের উষ্ণ আলিঙ্গনে তার বুকে মাথা রেখেই আবারও ঘুমিয়ে পড়ে। মিতুর বিয়ের দিন গনিয়ে এসেছে। আজকে শপিং করতে এসেছে কোহিনূরই মিতুর একমাত্র বান্ধবী, তাই কোহিনূরও এসেছে। শপিং শেষ হলে আহিয়ান এসে নিয়ে যাবে তাকে। অয়ন আহিয়ানের মুখ থেকে শুনেছে মিতুরা কোথায় শপিং করতে এসেছে। শুনে আর দাঁড়ায়নি, অয়নও চলে এসেছে। মিতুদের পিছু পিছু ঘুরছে তখন থেকে, কিন্তু সামনে যাচ্ছে না। মিতু না দেখলেও কোহিনূর এটা খেয়াল করেছে। কোহিনূরের খুব খারাপ লাগছে অয়নের জন্য। যে মিতু সবসময় হাসাহাসি করে কথা বলে সেও কেমন চুপচাপ হয়ে গেছে। কোহিনূর মিতুকে কয়েকবার বলেছে সবটা আবার ভেবে দেখতে। মিতুর এক কথা, সে মরে যাবে তবুও তার আম্মু আব্বুকে কষ্ট দিবে না। এত সময় ধরে একের পর এক শাড়ি দেখে যাচ্ছে কোহিনূর, তার একটাও পছন্দ হচ্ছে না। মিতুর কাজিনরা সব অন্যদিকে গেছে। সরি চয়েজ করার জন্য মিতু আর কোহিনূর রয়ে গেছে। পছন্দ কি করবে? মিতু তো সেই তখন থেকে মন খারাপ করে বসে আছে। অয়ন মিতুদের পিছনেই দাঁড়িয়ে ছিল। কোহিনূর অয়নকে ইশারা করে হাতে থাকা শাড়িটা দেখায়, এটা মিতুর জন্য ভালো হবে কিনা। অয়ন না করলে আরেকটা দেখায়, এবারও একই কথা। অয়ন আঙুল উঁচিয়ে খয়েরি রঙের একটা শাড়ি দেখায় কোহিনূরকে। কোহিনূর সেটা হাতে নেয়। আসলেই শাড়িটা সুন্দর, মিতুকে মানাবে ভালো, এই শাড়িটাই প্যাক করে দিতে বলে। কোহিনূরের ফোন আসলে একটু দূরে চলে যায়, ইচ্ছে করেই গিয়েছে অয়ন যাতে এসে কথা বলতে পারে মিতুর সাথে। কোহিনূর গিয়েছে দেখে অয়ন তাড়াতাড়ি এসে মিতুর পাশে দাঁড়িয়েছে। মিতুর হাত ধরে উদ্বিগ্ন হয়ে বলে, মিতু আসো আমরা পালিয়ে যাই, তুমি তো আমাকে ভালোবাসো তাই না?
অয়নকে হঠাৎ এখানে দেখে মিতু ঘাবড়ে গেছে। অয়ন জানল কিভাবে মিতুরা এখানে আসবে। এক ঝটকায় অয়নের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নেয় মিতু। ভ্রু কুঁচকে তাকিয়ে আছে অয়নের দিকে। অয়নকের এই যখন তখন হাত ধরে টানাটানি করা মিতুর মোটেও ভালো লাগে না। সবসময় এভাবে হাত ধরে টানাটানি করেন কেন? হাতই তো ধরেছি, এমন করছো কেন? এমন করছি কেন মানে কেমন করেছি আমি? এত মানুষের সামনে এভাবে অসভ্যতামো করলে যে কেউ এভাবে রিয়েক্ট করবে। তুমি সবার সাথে আমাকে মিলাচ্ছ। আপনি আমার কাছে সবার মতোই। আমার চোখের দিকে তাকিয়ে বলো, তুমি আমাকে ভালোবাসো না? এবার অয়নের কথার কি উত্তর দিবে মিতু? শুধু অয়ন নয়, মিতুও অয়নকে সমানভাবে ভালোবাসে। মিতু অয়নকে ভালোবাসে না এত বড় মিথ্যা কথা বলবে কিভাবে? কোহিনূর আহিয়ানের সাথে কথা বলছিল ফোনটা ব্যাগে রেখে, খোলা চুলগুলো হাতখোপা করে নেয়। কোহিনূরের মনে হচ্ছে তার পিছনে কেউ দাঁড়িয়ে আছে, ঘুরলেই জিহাদকে দেখতে পায়। কোহিনূর কিছুটা দূরে সরে যায়, অবাক হচ্ছে জিহাদের এমন কাজে, এতটা কাছে ঘেঁষে দাঁড়িয়েছিলই বা কেন? জিহাদকে ভালো ছেলে বলেই জানে কোহিনূর, তবে আজকের ব্যবহারটা অন্য রকম লাগলো। কোহিনূর যেতে নিলেই জিহাদ সামনে এসে দাঁড়ায়। চলে যাচ্ছ কেন কোহিনূর? আমাকে দেখে খুশি হলে না বুঝি? তেমন কিছু নয় ভাইয়া, মিতু আমার জন্য অপেক্ষা করছে তাই চলে যাচ্ছিলাম। হুম, বুঝতে পেরেছি, তোমাকে খোলা চুলেই সুন্দর লাগে। জিহাদ কেমন করে তাকিয়ে আছে কোহিনূরের দিকে। জিহাদের প্রশংসায় কোহিনূরের খুশি হওয়া উচিত, কিন্তু কেমন রাগ হচ্ছে। সে একটা বিবাহিত মেয়ে এভাবে বলবে কেন? কোহিনূর কিছু বলতে যাবে তার আগে আহিয়ান বলে ওঠে, ওর সৌন্দর্য দেখার জন্য আমি আছি, তোমাকে এত খেয়াল রাখতে হবে না কিসে সুন্দর লাগে আর কিসে লাগে না। আহিয়ানের কণ্ঠস্বর কানে আসতেই কোহিনূর চমকে তাকায় সেদিকে। আহিয়ান এসে কোহিনূরের পাশে দাঁড়ায়। রাগে আহিয়ানের চোখ মুখ লাল হয়ে গেছে, কোহিনূর আঁতকে উঠেছে এটা দেখে। আনায়ার মেহেন্দির দিনের ঘটনাটা মনে পড়ছে আবারও। আহিয়ান আর কোহিনূরকে পাশাপাশি দেখে জিহাদের ফর্সা মুখটা কেমন অন্ধকার হয়ে গেছে। আহিয়ানের পাশে কোহিনূরকে সহ্য হচ্ছে না জিহাদের। আমি শুধুই তার সৌন্দর্যের প্রশংসা করছিলাম ব্রো, এত রাগ করছো কেন? সুন্দরকে সুন্দর বলা কি অপরাধ? আহিয়ান এবার আরও রেগে গেছে, চোয়ালদয় শক্ত করে রক্তচক্ষু নয় এগিয়ে গেছে জিহাদের দিকে। জিহাদের শার্টের কলার ধরেছে। জিহাদ ছাড়ানোর চেষ্টা করছে, শপিং মলের সকল মানুষ তাকিয়ে আছে তাদের দিকে। কোহিনূরের এবার খুব ভয় করছে আহিয়ানকে আটকাতে গেলে আরও সমস্যা হবে। আহিয়ান চিৎকার দিয়ে জিহাদকে বলে, একবার বলেছিস মাফ করলাম আর বলবি না? ওর দিকে আরেকবার তাকালে তোর চোখ আমি উপড়ে ফেলব। জিহাদ আহিয়ানের কথার উত্তরে কথা বলেই চলেছে। আহিয়ানের রাগ বেড়ে গিয়েছে, কয়টা কিল ঘুষি মেরেছে হিসেব নেই। এদিকে অয়ন আহিয়ানকে আটকাবে কি নিজেও এসে তাল মিলাচ্ছে আহিয়ানের সাথে। এতদিন শুধুই নাহিদের কাজিন বলে কিছু বলেনি, কিন্তু এই ছেলে সহ্যের সীমা পার করে ফেলেছে, বারবার এক ভুল করছে। আহিয়ান অয়নকে উদ্দেশ্য করে বলে, এটাকে হসপিটাল পাঠিয়ে নাহিদকে খবর দিয়ে দিস। মিতু আর কোহিনূর পাশাপাশি দাঁড়িয়েছিল এত সময় ধরে, এসব দেখে যাচ্ছে কোহিনূরের ভয় হাত পা কাঁপছে, কি থেকে কি হয়ে গেল এটাই ভাবছে। আহিয়ান কোনো কথা না বলে কোহিনূরের হাত ধরে টেনে সেখান থেকে নিয়ে এসেছে। মিতু কিছু বলেনি, এমনিতেই রেগে আছে। আহিয়ান কিছু বলারও সাহস পায়নি। তবে এই জিহাদ মার খেয়েছে দেখে খুশিই হয়েছে। জিহাদকে মিতুর ভালোই লাগতো, তবে কোহিনূর বিবাহিত জেনেও সুযোগ পেলেই কেমন পিছে পড়ে থাকে, এতে বিরক্তি চলে এসেছে এই জিহাদ ছেলেটার প্রতি। ভালোবাসায় রাগ অভিমান হয়, আবার ভেঙেও যায়, নতুন করে জাগে আশার আলো। মন কখনো মুছে ফেলে, আবার ফিরে পায় সেই ছোঁয়া। এভাবেই চলতে থাকে ভালোবাসার অদৃশ্য খেলা। আহিয়ানে আর কোহিনূরের সম্পর্কটা এমনই, এই যে আহিয়ানি, যাই হয়ে যাক কোহিনূরের উপরে রাগ করে বেশি সময় থাকতে পারে না। শপিং মলের ঘটনাটার পর আহিয়ান কোনো রিয়েক্ট করেনি, বরং চুপচাপ আছে। কোহিনূরকে নিয়ে কোথাও যাচ্ছে, রেগেমেগে গাড়িতে তুলেছিল ঠিকই, কিন্তু পরে আর এই বিষয়ে একটাও কথা বলেনি। কোহিনূরও চুপচাপ বসে আছে। আহিয়ান কথা বলছে না দেখে নিজেও কিছু বলার সাহস পাচ্ছে না। আহিয়ানের এমন স্বাভাবিক আচরণে কোহিনূর তো অবাক। আহিয়ান একটা ফুচকা স্টলের সামনে এনে গাড়িটা দাঁড় করায়। ফুচকার দোকান দেখে কোহিনূর তো মহা খুশি, মনে হচ্ছিল এক বস্তা টাকা খুঁড়িয়ে পেয়েছে। আহিয়ান কিছু বলার আগে নিজেই গাড়ি থেকে নেমে পড়েছে। কোহিনূরের এমন বাচ্চামো দেখে আহিয়ান মনে মনে হাসছে। কোহিনূরকে বসিয়ে রেখে অন্যদিকে গিয়ে ফোনে কথা বলছে। কোহিনূরের খুব রাগ হয়, তাকে রেখে কার সাথে এত ফোনে কথা বলছে আহিয়ান। চুপি চুপি গিয়ে আহিয়ানের পিছনে দাঁড়ায়, কার সাথে কি কথা বলছে এটা শোনার উদ্দেশ্য। কিছু সময় দাঁড়িয়ে কথা শুনে খুব বিরক্ত হয়। অফিস ফাইল মিটিং এগুলো বারবার এগুলো নিয়েই কথা বলে যাচ্ছে। এসব শুনে কোহিনূরের কাজ নেই, যেভাবে গিয়েছিল সেভাবেই আবার চলে আসে। কোহিনূর ফুচকার প্লেট হাতে নিয়ে একের পর এক ফুচকা খেয়ে চলেছে।
আহিয়ান আসলে হাসিমুখ করে, তার মুখের সামনে একটা ফুচকা ধরে। আহিয়ান সেটা না খেয়ে কোহিনূরের দিকে তাকিয়ে আছে। কি হলো, খাচ্ছেন না কেন? তখন থেকে মুখের সামনে ধরে আছি। আমি এসব খাই না, অস্বাস্থ্যকর খাবার তুই পছন্দ করিস তাই নিয়ে আসলাম। হুহো ভালো খাবার আপনার হজম হয় না, আমার তো আরেক প্লেট খেতে ইচ্ছে করছে। একদম না, নিয়ে এসেছি ঠিকই তবে এক প্লেটের বেশি খাবি না, কথা না শুনলে মেরে তক্তা বানাবো। কালকে না বললেন এত সুন্দরী বউকে রেখে একা খাবো কিভাবে, তাহলে মারতে পারবেন, কলিজা কাঁপবে না। কথা দিয়ে কিভাবে ভুলাতে হয় ভালোই শিখে গেছো। আপনার কাছ থেকেই শিখেছি। কোহিনূরের কথা শুনে আহিয়ান হাসে, কে বলবে এই একটু আগেই কোহিনূরের উপরে কত রাগ হয়েছিল আহিয়ানের। আহিয়ান জানে কোহিনূর কোনো ভুল করেনি তবুও জিহাদের সাথে কথা বলতে দেখে রেগে গিয়েছিল, পারলে মানুষের সামনেই গালে থাপ্পড় বসিয়ে দিত। কোনো রকমে রাগটা কন্ট্রোল করেছে বলা চলে, না হলে আবার ভুল করে বসতো আর কোহিনূর কষ্ট পেত। এমনিতেই একবার হারাতে বসেছিল এত মায়ার সুন্দরী বউটা আহিয়ানের আবার কোথাও রাগ করে চলে গেলে পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরতে হতো। শাপলা বিলের পাশে পাকা রাস্তা দিয়ে আহিয়ান আর কোহিনূর হেঁটে যাচ্ছে। দুপুরের পর ঝলমলে রোদে সোনালি আলো ছড়িয়ে পড়ছে পুরো বিলের ওপর। শান্ত, স্নিগ্ধ বাতাস বইছে, আর পাখির কিচিরমিচির শোনা যাচ্ছে দূর থেকে। হালকা একটুকু গরমের ছোঁয়া, কিন্তু তারপরেও স্বস্তির অনুভূতি। শাপলা ফুলগুলো পানির ওপর ভাসছে, সাদা আর গোলাপি ফুলের মাঝে সূর্যের আলো পড়লে পুরো দৃশ্য যেন স্বপ্নের মতো লাগছে। কোহিনূর বারবার বিলের দিকে তাকাচ্ছে, ইচ্ছে করছে কয়েকটা শাপলা তুলে আনতে কিন্তু আহিয়ান তাকে যেতে দিবে না। ছোটবেলায় একবার কোহিনূর পানিতে পড়ে গিয়েছিল। তখন অনেক ভয় পেয়েছিল, এই ভয় তার মা কখনোই তাকে পুকুরের ধারে কাছে যেতে দেয়নি। আহিয়ানও এই জন্যই এমন করছে। কোহিনূরের মনে মনে খুব রাগ হচ্ছে, সে কি ছোট বাচ্চা পানিতে পড়ে যাওয়ার ভয় আহিয়ান তাকে যেতে দিচ্ছে না। আহিয়ানের অফিসে অনেক কাজ আছে, কোহিনূরের মন ভালো করার জন্য নিয়ে এসেছিল ঘুরতে, এখন মনে হচ্ছে সাথে করে এনেও বিপদে পড়েছে। কোহিনূর গাল ফুলিয়ে দাঁড়িয়ে আছে। সে আগে বিল থেকে শাপলা তুলবে তারপর এখান থেকে নড়বে। অবশেষে কোহিনূরের জেদের কাছে আহিয়ান হার মেনেছে। কোহিনূর তো খুশি, তাড়াতাড়ি গিয়ে 2-3টা শাপলা তুলে হাতে নিয়েছে। কোহিনূর লক্ষ্য করে বিলের পাড়ে নৌকা আছে, আরও ছেলে মেয়েদেরও দেখা যাচ্ছে নৌকায় চড়ে শাপলা তুলছে, কেউ কেউ আবার ছবি তুলতে ব্যস্ত। কোহিনূর তাদের দিকে কিছুক্ষণ তাকিয়ে আবার আহিয়ানের দিকে তাকায়, কেমন মায়া ভরা চাহনিতে তাকিয়ে আছে কোহিনূর। আহিয়ান বুঝতে পেরেছে বউয়ের মতলব। এভাবে পটাতে চাইছে তাকে, এখন আর কথা শুনবে না। রাগ দেখায়নি দেখে সাহস পেয়েছে খুব। আহিয়ান কপাল কুঁচকে বলে, নতুন কোনো ধান্দা করলে এখানে ফেলে রেখে যাব, তারপর বিলের পাশের বটগাছের ভূতের সাথে সংসার করিস। আপনার থেকে বটগাছের ভূতটাই ভালো হবে। বটগাছের ভূত কি আর আমার মতো হ্যান্ডসাম হবে? হ্যান্ডসাম হয়ে কি হবে, খচ্চর একটা। নৌকায় চড়াবেন না তাহলে এখানে নিয়ে আসলেন কেন? কোহিনূর গাল ফুলিয়ে চলে যায়, সেখান থেকে গটগট করে হেঁটে গাড়িতে গিয়ে বসেছে। আহিয়ান শুধুই দেখছে বউয়ের রাগ। কি হলো কাহিনী? রাগ করার কথা ছিল কার, আর করল কে? আজকে মিতুর বিয়ে, কোহিনূরকে আগে থেকেই যেতে বলেছিল, আহিয়ান যেতে দেয়নি, এর জন্য মিতু রাগ করে কোহিনূরের সাথে কথাও বলেনি। যেতে দেয়নি বলে কোহিনূরেরও খুব রাগ হচ্ছে আহিয়ানের উপরে। মিতুর মনের অবস্থা বুঝতে পারছে কোহিনূর, এই সময় মিতুকে সামলানোর জন্য কোহিনূরের মিতুর পাশে থাকা জরুরি ছিল। কতবার বলেছে যাবে, আহিয়ানের সেই এক কথা, বিয়ের দিন নিজে নিয়ে যাবে, আগে যাওয়ার কোনো দরকার নেই। আয়নার সামনে দাঁড়িয়ে রেডি হচ্ছিল কোহিনূর, সাজগুজ সব শেষ। বিছানার উপরে কয়েকটা শাড়ি আর ড্রেস রাখা, তাকিয়ে তাকিয়ে দেখছে তখন থেকে কি পরবে ঠিক বুঝতে পারছে না। ভেবেছিল শাড়ি পরবে, ব্লাউজ পেটিকোট পরে বসে আছে, তবে শাড়ি পরা ঠিক হবে কিনা বুঝতে পারছে না। সাথে আবার আহিয়ানও যাবে, শাড়ি সামলাতে না পারলে তুলকালাম কাণ্ড বাঁধাবে সেদিনের মতো। কোহিনূর দরজা বন্ধ করে রেখেছে, আহিয়ান সেই তখন থেকে দরজার সামনে দাঁড়িয়ে আছে, তার বউয়ের সাজগুজ আর শেষ হচ্ছে না। আহিয়ান বিরক্ত হয়ে দরজায় বারবার ধাক্কাচ্ছে। তুই কি চেঞ্জ করছিস, নাকি ঘরের দেয়ালে রং করছিস? কোহিনূর শুনতে পায় আহিয়ানের কথা, এত সময় ইচ্ছে করেই দরজা আটকে রেখেছিল, এখন দেখছে না খুলে উপায় নেই, বিড়বিড় করে বলছে, এই লোক এমন কেন, শান্তিতে রেডি হতেও দিবে না। কোহিনূর গিয়ে দরজা খুলে দেয়। আহিয়ান পা থেকে মাথা পর্যন্ত পর্যবেক্ষণ করে কোহিনূরকে এভাবে দেখে আহিয়ানের কান দিয়ে গরম ধোঁয়া বের হচ্ছে। আহিয়ানকের এই অবস্থা দেখে কোহিনূর নীরবে হাসছে। আহিয়ান নিজেকে স্বাভাবিক করে বলে, কি কি পড়েছিস এগুলো, এত সময় ধরে দরজা লাগিয়ে, এই তোর সাজগুজের নমুনা? আপনি আমাকে এভাবে দেখে নিজেকে সামলাতে পারছেন না সেটা বলছেন না কেন? আজকাল খুব দুষ্টু দুষ্টু কথা বলতে শিখেছিস। এরকম নির্লজ্জ স্বামী থাকলে বউয়ের কথা শিখতে সময় লাগে নাকি?
ঠিক আছে, দেখাই তাহলে আমি কতটা নির্লজ্জ। এগিয়ে আসতে আসতে কথাটি বলে আহিয়ান, কোহিনূর পড়েছে মহা বিপদে। কেন আহিয়ানের সাথে শয়তানি করতে গেছিল? ভূতে পেয়েছিল নাকি তাকে? আহিয়ান যত এগুচ্ছে কোহিনূর তত পিছিয়ে যাচ্ছে, পিছাতে পিছাতে কখন দেয়ালের সাথে পিঠ লেগে গেছে জানে না। আহিয়ান শক্ত করে কোহিনূরের কোমর চেপে ধরে। তাদের অষ্টদয়ের মধ্যে ইঞ্চি দুয়েকের দূরত্ব, সেই দূরত্ব কমাতেও সময় লাগেনি আহিয়ানের। তবে ছাড়তে অনেক সময় নিয়েছে। এই সময়ই কোহিনূরের নাজেহাল অবস্থা। ধাক্কা দিয়েও নিজের থেকে দূরে সরাতে পারছে না আহিয়ানকে। কোহিনূর জোরে জোরে শ্বাস নিচ্ছে, মনে হচ্ছে আরেকটু সময় এভাবে থাকলে ধম আটকে মরে যেত। কোহিনূরের অবস্থা দেখে আহিয়ান হাসছে। আহিয়ানের এমন হাসি দেখে কোহিনূরের আরও রাগ হচ্ছে। সরে যান আমার সামনে থেকে, সব সময় ভালো লাগে না এসব। ওমা, আমার কি দোষ, নিজেই তো লোভ দেখালি। কোহিনূর কিছু বলার আগেই আহিয়ান বিছানার উপরে রাখা শাড়িগুলোর মধ্যে থেকে নিজের পরনে থাকা পাঞ্জাবির কালারের সাথে ম্যাচিং করে একটা শাড়ি নিয়ে আসে। কোহিনূরকে সেটা পরিয়ে দেয়। কোহিনূর শুধুই দেখে যাচ্ছে আহিয়ানের কাজ। শাড়িতে কুচি দেওয়া শেষ হলে কোহিনূরকে ধরতে বলে হাঁটু গেড়ে বসে শাড়ির নিচের দিকের কুচিগুলো ঠিক করে দেয়। কোহিনূর আহিয়ানের দিকে তাকিয়ে হাসছে, মনে মনে ভাবছে, সত্যিই সে ভাগ্যবতী। জেরিন সেদিন ঠিকই বলেছিল। সেদিন আহিয়ানের মনে কোহিনূর ছাড়া আর কেউ নেই। অন্য কাউকে কোহিনূর আহিয়ানের জীবনে আসতেও দিবে না। একবার ভুল করেছিল, আর কখনোই এমন ভুল করবে না। কনের সাজে ফুল সজ্জিত স্টেজে বসে আছে মিতু। মিতুর পরনে অয়নের পছন্দ করা সেই খয়েরি রঙের শাড়িটা। গা ভর্তি গহনা, মুখে সুন্দর করে মেকআপ করা, বউয়ের সাজে মিতুকে একেবারে পরীর মতো লাগছে। এত লোকজন হই হুল্লোড়ের মাঝেও মুখ ভার করে বসে আছে মিতু। চারিদিকে তার কাজিনরা ছবি তুলতে ব্যস্ত। কোহিনূর এসেছে অনেকক্ষণ হলো। মিতু রেগে ছিল, তাই প্রথমে কথা বলনি কত কি বলে মিতুকে বুঝিয়েছে কোহিনূর। আসার পর থেকেই দেখছে মিতু কেমন মন খারাপ করে বসে আছে। বিয়ের দিন মা বাবাকে ছেড়ে যাবে বলে সব মেয়েরাই কষ্ট পায়, কিন্তু মিতুর কষ্টের কারণ যে অন্য এটা তো কোহিনূর জানে। মিতু এক ধ্যানে তাকিয়ে আছে এত সময় ধরে, কি দেখছে সে নিজেও জানে না। অয়নের জন্য খুব কষ্ট হচ্ছে। অয়ন যদি আরো কিছুদিন আগে মিতুকে ভালোবাসার কথাটা বলতো তাহলে আজ সবটা অন্য রকম হতো। মিতুর চোখের সামনে বারবার অয়নের মুখটা ভেসে উঠছে। অয়নকে কষ্ট দিয়ে কি মিতু ভালো থাকতে পারবে? হঠাৎ হাতে কারো স্পর্শ পেতেই মাথা ঘুরিয়ে পাশে তাকায় মিতু। চোখ মুখ দেখে এক বোরকা পরিহিত ভদ্রমহিলা পাশে বসে আছেন মিতুর। মিতুর মনে হয়েছে তার কোনো আত্মীয় হবেন। মন ভালো নেই এমনিতেও, তাই কোনো কথা না বলে আবার সামনে তাকায়। কানে পুরুষালী কণ্ঠস্বর ভেসে আসতেই অবাক হয়ে আবার ঘুরে তাকায় মিতু। নিজের হাতের উপরে রাখা হাতটির দিকে তাকায়, দেখে বুঝতে পারে এ কোনো মহিলা নয়। ছেলেরাও যে বোরকা পরে জানা ছিল না মিতুর। ফিসফিস করে কথা বলায় বুঝতে পারেনি এটাকে, তবে এখন ভালোই বুঝতে পারছে তার পাশে বসে থাকা ব্যক্তিটি আর কেউ নয়, আকাইম্মা অয়ন। অয়ন ছাড়া এসব আকাম কুকাম আর কারোর দ্বারা করা সম্ভব নয়। মিতু চোখ গোল গোল করে তাকিয়ে আছে অয়নের দিকে। শেষমেশ কিনা এভাবে দেখতে হলো অয়নকে। অয়নকে এভাবে দেখে মিতুর ঠিক কি রিয়েকশন করা উচিত বুঝতে পারছে না। পরিস্থিতি অন্যরকম হলে হয়তো হাসতে হাসতে মাটিতে গড়াগড়ি খেত, কিন্তু বিয়ের কনে হয়ে এত লোকজনের সামনে হাসবে কিভাবে? অয়নের এভাবে মেয়ে সেজে বসে থাকতে খুবই অসুবিধে হচ্ছে। রাগ হচ্ছে মিতুর উপর। মিতু কি শুনতে পারছে না অয়নের কথা? তাড়াতাড়ি উঠো মিতু, তোমার দজ্জাল বাবা এখানে আসার আগে আমাদের যেতে হবে। কোথায় যাব? আমার সাথে যাবে। আমরা বিয়ে করব। তুমি তো আমাকে ভালোবাসো তাই না? ওই ওজনওয়ালা লোকটার সাথে বিয়ে করো না প্লিজ, তোমাকে না পেলে আমি মরে যাব। মিতু কি বলবে, কি করবে কিছুই বুঝতে পারছে না। মিতুর তো ইচ্ছে করছে অয়নের সাথে চলে যেতে, কিন্তু তার বাবা মা তারা তো কষ্ট পাবে। মিতুর এক মন বলছে অয়নের ডাকে সাড়া দিয়ে তার হাত ধরে চলে যেতে। আরেক মন বলছে তার মা বাবাকে কষ্ট না দিতে। কি করবে মিতু? তার কি অয়নের সাথে যাওয়া ঠিক হবে? মিতু দ্বিধাদ্বন্দ্বে ভুগছে, অয়নের সাথে যাবে কিনা যাবে না এটাই ভাবছে। আহিয়ান এসেই মিতুর আব্বু চাচাদের সাথে মিশে গিয়েছে, সবাইকে কাজে সাহায্য করছে। মিতুর একমাত্র বান্ধবীর স্বামী, তার উপর আবার এত মিশুক। সবাই কত কদর করছে আহিয়ানের। মিতুর আব্বু আম্মু তো আহিয়ানের প্রশংসায় পঞ্চমুখ। কোহিনূর একটু আগে মিতুর পাশ থেকে উঠে গিয়েছিল, এই মাত্র আসলো। কোহিনূর খুব অবাক হচ্ছে যে মিতু সকাল থেকে গোমরা মুখ করে বসেছিল, সে এখন পাশে বসে থাকা মহিলার সাথে এত কি কথা বলছে। কোহিনূর মহিলাকে পা থেকে মাথা পর্যন্ত ভালো করে দেখে, বোরকা পরেছে ঠিকই, তবে লম্বা হওয়ায় পায়ের অংশ দেখা যাচ্ছে। কোহিনূরের বুঝতে সমস্যা হয়নি এটা অয়ন। কোহিনূরের খুব হাসি পাচ্ছে অয়নকে এই মেয়েদের সাজে দেখে, কিন্তু এই সিরিয়াস মুহূর্তে হাসলে ঠিক হবে কিনা বুঝতে পারছে না। অয়ন কোহিনূরকে চোখ দিয়ে ইশারা করে মিতুকে বোঝানোর জন্য।
মিতু কিছু নিয়ে ভাবছে দেখে কোহিনূর মিতুর আরেক পাশে গিয়ে বসে। মিতু তাকায় কোহিনূরের দিকে। কোহিনূর বুঝতে পারে মিতুর মনের অবস্থা। তুই যদি সত্যিই অয়ন ভাইয়াকে ভালোবেসে থাকিস তাহলে চলে যা মিতু। আম্মু আব্বুর কি হবে কোহিন? তারা পরে ঠিকই মেনে নিবে, কিন্তু তোর যদি একবার বিয়ে হয়ে যায়, ভালোবাসার মানুষকে হারিয়ে ফেলিস, তাহলে আর পাবি না। তুই নিজের মনের কথা শোন মিতু। মিতু চোখ ঘুরিয়ে আশেপাশে দেখে, না কোথাও তার মা বাবা কেউ নেই, এখানে শুধুই ছোট বড় কাজিনরা রয়েছে। মিতু কি যেন ভেবে উঠে দাঁড়ায়। অয়নও সাথে সাথে উঠে দাঁড়িয়েছে। অয়নের মুখে এত সময়ে হাসি ফুটেছে। অয়ন আসার আলো দেখেছে। মিতু অবশ্যই তার কথা শুনবে। এর মধ্যেই কতবার কোহিনূরকে ধন্যবাদ জানিয়েছে হিসেব নেই। মিতু কিছু বলতে যাবে তার আগেই অয়ন মিতুর হাত ধরে দিয়েছে এক দৌড়। কি হয়েছে বুঝে ওঠার আগেই বিয়ে বাড়ির সীমানা অতিক্রম করেছে তারা। উপস্থিত সকল মেহমান হা করে তাকিয়ে আছে সেদিকে। কোহিনূর এখনো আগের জায়গায় দাঁড়িয়ে আছে। বান্ধবী বিয়ের আসর থেকে পালিয়েছে বলে কি তার কান্না করা উচিত, না পালানোর স্টাইল দেখে হাসা উচিত বুঝতে পারছে না। মিতু সবসময় বলতো তার ফিল্মি স্টাইলে বিয়ে করার খুব শখ। কেউ একজন এসে তাকে বিয়ের আসর থেকে তুলে নিয়ে যাবে, মিতু সবসময় এটাই চাইতো। কোহিনূর মনে মনে হাসে। মিতুর এই ইচ্ছেটা তাহলে সত্যি হয়েছে। দৌড়াতে দৌড়াতে হাঁপাচ্ছে দুজনেই। অয়ন নিজের গা থেকে বোরখাটা খুলে ছুঁড়ে ফেলেছে মাটিতে। মিতু তাকিয়ে আছে তার বাড়ির দিকে। এখনো বুঝতে পারছে না সে কি ভুল করল নাকি ঠিক করল। অয়নদের পিছু পিছু আহিয়ান আর কোহিনূরও চলে এসেছে। আহিয়ান শুনেছে মিতুর বাবা অয়নদের পিছনে লোক পাঠিয়ে দিয়েছে। এখান থেকে মেইন রোডে যাওয়ার অন্য একটা শর্টকাট রাস্তা আছে জানার সাথে সাথে আহিয়ান কোহিনূরকে নিয়ে চলে এসেছে। মিতুর বাড়ির রাস্তাটা ছোট হওয়ায় আসার সময় গাড়িটা সেখানেই রেখে এসেছিল। আহিয়ানেরও তো খুব রাগ হচ্ছে অয়নের উপর। হতচ্ছাড়াটা তাকে ডুবিয়ে মারবে। যদিও কেউ বুঝেনি মিতুকে নিয়ে যে পালিয়েছে সে আহিয়ানের বন্ধু, তবুও সাবধানের মার নেই। মিতুর বাবা যেমন জানতে পারলে অয়নের সাথে আহিয়ানকেও জীবিত কবর দিতে দুবার ভাববে না। আহিয়ান এসে তাড়াতাড়ি করে গাড়িয়ে উঠেছে। আহিয়ানের পাশে বসেছে কোহিনূর। আহিয়ান এক প্রকার দৌড়িয়েই নিয়ে এসেছে। হাঁপাচ্ছে কোহিনূর। মনে হচ্ছে অয়ন মিতু নয়, তারাই পালিয়ে এসেছে বিয়ের আসর থেকে। অয়ন গাড়িতে না উঠে এখনো দাঁড়িয়ে আছে দেখে আহিয়ানের খুব রাগ হচ্ছে। ইচ্ছে করছে অয়নকে মেরে এখানেই আলু ভর্তা বানিয়ে ফেলতে। অয়নের দিকে তাকিয়ে চিৎকার দিয়ে উঠে আহিয়ান। অয়ন্যার বাইচ্চা, তুই কি আমাকে মেরে আমার বউকে বিধবা বানানোর চিন্তা করেছিস? তাড়াতাড়ি গাড়িতে উঠো, পেছনে তর পালোয়ান শ্বশুর আসছে। মিতু বাড়ির দিকে তাকিয়ে কান্না করছিল, আর অয়ন মিতুকে সান্ত্বনা দেওয়ার বদলে এক ধ্যানে মিতুর দিকে তাকিয়েছিল। আহিয়ানের চিল্লানিতে ভূত দেখার মতো চমকে উঠেছে অয়ন। তাড়াতাড়ি করে গাড়িতে উঠেছে। মিতু গাড়িতে উঠতে চাইছিল না, এক প্রকার ঠেলেটুলেই গাড়িতে তুলেছে বলা চলে। অয়ন খুবই চিন্তায় আছে, ভাবছে এই মেয়ে আমাকে মারার প্ল্যান করেছে, তখন আবেগের ঠেলায় চলে আসলো, এখন আবার বাড়ির দিকে তাকিয়ে ফিরে যাওয়ার জন্য কান্না করছে। আহিয়ান রাগে কটমট কর তাকিয়েছে অয়নের দিকে। তার মাথায় ছিল অন্য প্ল্যান। অয়নের আকাইমক্কা বুদ্ধির জন্য সব বেস্তে গেল। আহিয়ান রাগী চোখে বারবার ঘুরে তাকাচ্ছে অয়নের দিকে। অয়নের বলতে ইচ্ছে করছে, ভাই তোর কি হয়েছে, এমন করছিস কেন? কিন্তু বলতে পারছে না, মনে হচ্ছে কথা বললেই কারেন্টের শকড খাবে। একে অপরের প্রতি ভালোবাসা সত্যি হলে যত ঝড়ঝাপটাই আসুক সবকিছুর পরে দুটি ভালোবাসার মানুষ একসাথে হবেই। ভালোবাসা যদি সঠিক হয়, তাহলে পথের কাঁটাও নরম হয়ে যায়। যতই বাধা আসুক না কেন, দুই হৃদয়ের সম্পর্ক কখনো ভেঙে যায় না। প্রেমের শক্তি এমন, যে কোনো দূরত্ব কিংবা কঠিন সময়ও পার হয়ে যায়। মিতুর প্রতি অয়নের ভালোবাসা সত্যি ছিল বলেই অয়ন মিতুকে নিজের করে পেতে চলেছে। আহিয়ান তার গাড়িটা এনে কাজী অফিসের সামনে দাঁড় করায় সেখানে আগে থেকেই নাহিদ আর রোহি অপেক্ষা করছিল। আহিয়ান মিতুদের বাড়ি থেকে বেরোনোর সময়ই তাদের টেক্সট করে রেখেছিল। আহিয়ানের গাড়ি দাঁড় করাতে দেরি হয়েছে, তবে অয়নের খুশি হয়ে গাড়ি থেকে নামতে দেরি হয়নি। এত অপেক্ষার পরে মিতুকে অয়ন নিজের করে পাবে, তার খুশি দেখে কে। অয়নের ইচ্ছে করছে মিতুকে হাত ধরে গাড়ি থেকে নামাতে, কিন্তু মিতু জামিয়ে কখন যেন বলে উঠে অয়ন তাকে নিজের কথার জালে ফাঁসিয়ে নিয়ে এসেছে। মিতুর মুখের দিকে তাকিয়ে বুঝার চেষ্টা করে অয়ন এখন হাত ধরতে চাইলে মিতু কেমন রিয়েক্ট করবে। কান্না করতে করতে মিতুর চোখ মুখ ফুলে গেছে। ভিতরে ভিতরে অনুশোচনা হচ্ছে মিতুর। তার মা বাবাকে নিশ্চয়ই অপমানিত হতে হয়েছে। মিতুর তার মায়ের জন্য খুব চিন্তা হচ্ছে। তার বাবা যা রাগী, যদি মিতুর উপরের রাগ তার মায়ের উপরে দেখায়। অয়ন কোহিনূর সবাই গাড়ি থেকে নেমে গেছে। কোহিনূর বারবার মিতুকে ডাকছে। মিতু কোহিনূরের ডাকে সাড়া দিয়ে গাড়ি থেকে নামে। অয়ন হাসি হাসি মুখ করে মিতুর পাশে গিয়ে দাঁড়ায়। রোহি আর কোহিনূর মিতুকে বুঝিয়ে যাচ্ছে একবার যখন চলে এসেছে সব ছেড়ে এত কান্নাকাটি না করে মানিয়ে নিতে। পরিস্থিতি স্বাভাবিক হলে তারাই গিয়ে বুঝাবে মিতুর আম্মুর আব্বুকে।
অয়ন আর মিতুর বিয়েটা অবশেষে সম্পন্ন হলো। কাজী সাহেব মিতুকে কবুল বলতে বললে সময় নিয়েছে অনেক, কান্নাকাটি করে ভাসিয়েছে, তত সময় কোহিনূর বান্ধবীকে সান্ত্বনা দিয়ে যাচ্ছে। অন্যদিকে অয়নকে কবুল বলতে বললে 1 সেকেন্ডও দেরি না করে পটাপট 3 কবুল বলে দিয়েছে। কাজী সাহেব হা করে তাকিয়েছিলেন অয়নের দিকে। এমন তাকানো দেখে অয়ন হাসি দিয়ে বলে, কিছু মনে করবেন না, প্রথমবার বিয়ে করছি তো তাই আর কি। নাহিদও ওনাকে বলেছে। অবাক না হতে অয়নকে দেখে পাগল মনে হলেও সে আসলে পাগল নয়। অয়নের দাঁত কেলানি দেখে আহিয়ান আর রহি ভ্রু কুঁচকে তাকিয়ে আছে অয়নের দিকে। অয়ন নাহিদের পাশে দাঁড়িয়েছিল, হঠাৎ তার পাশাপাশি দাঁড়িয়ে থাকা আহিয়ান আর রহির দিকে চোখ যায়। দুইজনের চেহারা দেখে অয়নের বলতে ইচ্ছে করছে, আমার মুখে কি পায়খানা লাগানো আছে, এভাবে তাকিয়ে আছিস কেন? কিন্তু মনের কথা মনেই রয়ে গেল। আহিয়ানের ভয়ঙ্কর লুক দেখে কিছু বলার সাহস হচ্ছে না, তার উপরে আবার আস্ত রাক্ষসী রহি কিছু বললেই গার মটকাবে। অয়ন বোকা বোকা চাহনিতে তাকায় তার বন্ধুদের দিকে, এবার কিছু একটা বলতেই হচ্ছে। আমি কি চুরি ডাকাতি করেছি? এভাবে তাকিয়ে আছিস কেন ভাই? একদম কথা বলবি না তুই? সব প্ল্যান বেস্তে দিয়েছিস আমাদের। তোর কি আরেকটু সময় তর সইছিল না? পালিয়ে নিয়ে আসতে গেলি কেন আহাম্মক? রহি, আমি কত বড় একটা যুদ্ধ জয় করে এসেছি। ছেলে হয়ে মেয়ে সাজার মতো কঠিন কাজ করেছি, কই আমাকে বাহবা দিবি? তা না করে বকছিস। চুপ কর তুই। আহিয়ানের প্ল্যান ছিল অন্য কিছু, তুই এমন বোকামি করবি জানলে তোকে আটকে রাখতাম। কাউকে কিছু না জানিয়ে এমন আকাম করবি কে জানত? রহি, তাহলে কি করতাম? ওই ওজনওয়ালা লোকটার সাথে মিতুকে সংসার করতে দেখতাম। এমনটা হলে ওর বাচ্চার বাবা হওয়ার বদলে মামা হয়ে যেতাম। চুপ কর হতচ্ছাড়া, আজকে তোকে মেরে আমি জেলে যাব। তোর জন্য আমি বিয়ে বাড়ি থেকে দৌড়াতে দৌড়াতে এসেছি। মিতুর পালোয়ান বাপ যদি একবার বুঝতো তুই আকাইমক্কা আমার বন্ধু, তাহলে আমাকে কেটে রান্না করে খেত। আহিয়ান অয়নের দিকে তেড়ে এসেছে। অয়ন ভয় নাহিদের পিছনে গিয়ে লুকিয়েছে। আজকে আহিয়ান ধরতে পারলে অয়নকে আর আস্ত রাখবে না। তোর কি প্ল্যান ছিল? আমাকে আগে বাগে বলে দিলে কি আমি এসব করতাম? তুই কি বলার সুযোগ দিয়েছিস? আমি ভেবেছিলাম তোর ওই ওজনওয়ালা সতীনকে কিডন্যাপ করব, টাকা খাইয়ে লোকো নিয়ে গিয়েছিলাম। পরে মিতুর আব্বুকে বুঝিয়ে বলতাম তোর সম্পর্কে, ওই ছেলের জায়গায় তোর সাথেই মিতুর বিয়ে হতো। যা বুঝেছি তিনি আমার কথা শুনতেন, তা আর হলো না। তুই আমার প্ল্যানে এক বালতি পানি ঢেলে দিয়েছিস। এত কিছু শুনে অয়ন কি বলবে বুঝতে পারছে না। অয়নের মনে হচ্ছিল মিতুকে হারিয়ে ফেলবে, আহিয়ানদের প্রতি বিশ্বাস রাখতে পারছিল না, তাই তো এমন কাজ করেছে। আগে আহিয়ানের এই কথাগুলো শুনলে জীবনেও এমন আকাম করত না অয়ন। অয়নের মনে পড়ে মিতুকে কোহিনূর বুঝিয়েছিল অয়নের দোষ আছে, সাথে কোহিনূরেরও আছে। আহিয়ান যা বউ পাগল, এটা বললে আর কথা বাড়াবে না। এই বুদ্ধি তোর বউয়ের ছিল, আমাকে আগেই বলেছিল মিতু চায় তার পালিয়ে বিয়ে হোক। মিতুকে কোহিনূর না বুঝালে আমি এতদূর আসতে পারতাম না। অয়নের মুখ থেকে কথাটি শোনা মাত্রই আহিয়ান ভ্রু কুঁচকে তাকায় কোহিনূরের দিকে। আহিয়ানকে এভাবে তাকাতে দেখে কোহিনূর ভয় আঁতকে উঠেছে। এবার কি আহিয়ান সবার সামনে তাকে এই ভুলের জন্য চর থাপ্পড় মারবে? আহিয়ানকে নিজের দিকে এগিয়ে আসতে দেখে কোহিনূর মাথা নুয়ে নিচের দিকে তাকিয়ে আছে। মিতু এদিকে রেগেমেগে তাকিয়ে আছে অয়নের দিকে। এই অয়ন 1 নাম্বারের শয়তান, কেন বলতে গেল এসব এখন? যদি কোহিনূরের সাথে আহিয়ানের ঝগড়া হয় এই নিয়ে। সবাইকে অবাক করে দিয়ে আহিয়ান সশব্দে হেসে উঠল। কোহিনূর সহ বাকিরা তাকিয়ে আছে আহিয়ানের দিকে। আহিয়ান গিয়ে কোহিনূরের পাশে দাঁড়ায়। আহিয়ান হাসছে কারণ কোহিনূর ভয় পেয়েছে। মাঝে মধ্যে বউকে এমন ভয় দেখাতে ভালোই লাগে। আহিয়ান অয়নের দিকে তাকিয়ে বলে, প্ল্যানটা যেহেতু আমার বউয়ের সেহেতু এখানে কোনো ভুল নেই। তুই আমার বউরে ঘাড়ে দোষ চাপাতে চেয়েছিস, এই ভুলের জন্য আজকে মিতুকে আমরা নিয়ে যাব। তোর বাসর ফাসর কিচ্ছু হবে না। আহিয়ান এভাবে পাল্টি খেলো দেখে অয়ন বোকার মতো তাকিয়ে আছে আহিয়ানের দিকে। নিজের বউয়ের বেলায় সব দোষ মাফ আর বাকিদের শান্তি দেওয়ার ভয় দেখায়। আহিয়ান যখন বলেছে আজকে মিতুকে নিয়েই যাবে, এত কষ্টে করে বিয়ে করলো, পালিয়ে নিয়ে আসলো, বউ ছাড়া থাকবে ভাবলেই বুকের বাপাসটা চিন চিন করে ওঠে। অয়ন আহিয়ানের দিকে তাকিয়ে বলে, আমাকে ক্ষমা করে দে, ভুল হয়েছে, এভাবে ভয় দেখাস না। বউকে না পেলে মরে যাব আমি, নাদান, এসব বুঝে করিনি। তুই নাদান হলে আমি এখনো আম্মুর পেটে আছি। রহি, সব সময় এমন ছ্যাতো ছ্যাতো করছো বলেই জায়ান তোরে পাত্তা দেয় না। অয়ন, কি বললি? আজকে তোকে বাসর ঘরে না পাঠিয়ে পাগলা গার্দে পাঠাবো? এমন কথা বলিস না, জীবনে প্রথমবার বাসর করব, তোরা কেন আমার সুখী সংসারে আগুন দিতে চাইছিস? মিতু শুধুই দেখেছে এদের কাণ্ড কারখানা, কিছু বলার ভাষা নেই তার। যেমন অয়ন তেমন তার বন্ধুরা। এই তো এখন ভেবেছিল আহিয়ান কোহিনূরের সাথে কি না কি করবে। তার ভুলের জন্য কোহিনূরকে শান্তি পেতে হবে ভেবে ভয়ে ভিতরটা কেঁপে উঠেছিল মিতুর।
এদিকে নাহিদ খুবই বিরক্ত হচ্ছে এদের কথাবার্তায়, ঘরে, অফিসে বন্ধুদের সাথে কোথাও বেচারার শান্তি নেই, ভালো মানুষ হয়ে বিপদে পড়েছে খুব। আর এই আহিয়ানের সামনে থাকলে তো কিছুই বলা যায় না। ধমক দিয়ে বলে উঠে, আমি তোর বউয়ের বড় ভাই, মুখ সামলে কথা বলবি। এদিকে নিজেও যে লজ্জা শর্মের মাথা খেয়ে কত কি বলে, সে বেলায় কোনো দোষ নেই। আহিয়ানরা সবাই মিলে মিতু আর অয়নকে অয়নদের বাড়িতে নিয়ে এসেছে। অয়নের আম্মু সবটাই জানতেন, এত সময় ধরে অপেক্ষা করছেন ছেলের বউকে দেখবেন বলে। এদিকে মিতু কোহিনূরকে ছাড়ছেই না, হাত ধরে রেখেছে, বারবার বলছে আজকে এখানে থেকে যেতে, আর না হলে তাকে কোহিনূরের সাথে করে নিয়ে যেতে। কোহিনূর মিতুকে অয়নের আম্মুকে দেখিয়ে দেয়, মিতু গিয়ে তাকে সালাম করে। অয়নের আম্মু মিতুকে দেখে খুশিই হয়েছেন, মনে মনে ভাবছেন এই প্রথম ছেলে তার একটা ভালো কাজ করেছে। আহিয়ানরা সবাই চলে যেতে চেয়েছিল, এটা শুনেই মিতু এসে কোহিনূরের পাশে দাঁড়িয়েছে। মিতু তো কোহিনূরকে ছাড়বে না, অয়নের আম্মুও বলছেন এখন না যেতে, গাড়ি যখন সাথে আছে খেয়ে দে একেবারে রাতেই যেতে। অয়নের আম্মু বিয়েটা ভালো মনে মেনে নিয়েছেন ঠিকই, অয়নের আব্বু খুব রেগে আছেন, বিয়ে করবে ভালো কথা, এভাবে পালিয়ে নিয়ে আসার কি ছিল, তার রাগ এখানেই। অয়ন জানত তার বাবা কখনোই এমন বিয়ে মেনে নিবেন না, তাই তো নিজের বন্ধুদের সাথে করে নিয়ে এসেছে। অয়নের থেকে আহিয়ানদের বেশি স্নেহ করেন অয়নের আব্বু। অনেকদিন ধরেই দেখছেন নাহিদ আহিয়ানকে, তার উপরে আবার আহিয়ান তাদের কত বড় ব্যবসা সামলাচ্ছে, নাহিদও ভালো চাকরি করছে, অয়ন তো আকাইমক্কা, তাই অয়নের থেকেও তার বন্ধুদের বেশি ভালোবাসেন অয়নের আব্বু। তিনি প্রথমে রাগ করলেও আহিয়ানরা সবাই মিলে বুঝিয়েছে, মিতুও ভালো মেয়ে, তাই তিনি আর কোনো কিছুতেই আপত্তি করেননি। রাত 10টার মতো বাজে, সবার খাওয়া দাওয়া শেষ, এবার বাড়ি ফেরার পালা। রোহি আর কোহিনূর মিতুর পাশে বসে আছে। এই অল্প সময়ে নাহিদ আহিয়ান সবাই মিলে রুমটাকে সুন্দর করে সাজিয়েছে। সারা রুমে ফুলের গন্ধ ছড়িয়ে পড়েছে, ফুল দিয়ে সাজানো বিছানায় বসে আছে মিতু। অচেনা অজানা জায়গায় কোহিনূর আছে বলেই মিতু কিছুটা স্বস্তি পাচ্ছে। কোহিনূর চলে যাবে শুনেই মিতু কান্না করে দিয়েছে, কোহিনূরেরও খুব কষ্ট হচ্ছে বান্ধবীকে রেখে যেতে। 2-1 দিন পরে আবার এসে দেখে যাবে এই বলে সান্ত্বনা দিয়েছে মিতুকে। কোহিনূর আর রোহি বেরিয়ে যেতেই অয়ন এসে রুমে ঢুকে। অয়ন এতটাই খুশি, মুখ থেকে হাসি সরছেই না। অয়ন গিয়ে মিতুর পাশে বসে মিতুর হাতটা ধরতেই এক ঝটকায় অয়নের হাত থেকে নিজের হাতটি ছাড়িয়ে নেয় মিতু। অয়নের হাসি মুখটা চুপসে যায়, কাহিনী কি, এমন করছে কেন মিতু? তুমি কি রাগ করেছ মিতু? রাগবো না, আপনি আমাকে ম্যানিপুলেট করে বলিয়ে বালিয়ে নিয়ে এসেছেন, আপনি যদি বোকামিটা না করতেন তাহলে আহিয়ান ভাইয়ার সাথে আমিও আব্বুকে বুঝাতাম। এখন সব দোষ আমার, তুমি নিজেই তো আমার কথা শুনে উঠে দাঁড়ালে, আমিও সাহস পেলাম। আমি উঠে দাঁড়িয়েছিলাম, আপনি হাত ধরে গোড়ার মতো দৌড়াতে গেলেন কেন? সারা রাত কি এভাবেই ঝগড়া করে কাটিয়ে দিবে? কত কষ্ট করে বিয়ে করলাম, আমার কষ্টের এই প্রতিদান দিচ্ছ? অয়ন মিতুর দিকে এগিয়ে যাচ্ছিল, মিতু অয়নকে দিয়েছে এক ধাক্কা, আচমকা এমন ধাক্কায় অয়ন কিছুটা দূরে সরে গিয়েছে, তাকিয়ে আছে মিতুর দিকে, এই শুটকি মাছের মতো শরীরে এত শক্তি আসলো কোথা থেকে ভেবে পাচ্ছে না অয়ন। তাকিয়ে কি দেখছেন, রুম থেকে বের হন এক্ষুনি। কি বলছো তুমি? বিয়ের রাতে বউ ঘর থেকে বের করে দিয়েছে, এটা আমার বন্ধুরা দেখলে মান সম্মান যাবে। মান সম্মান আছে নাকি আপনার, যাওয়ার ভয় পাচ্ছেন? মিতুর চিল্লাচিল্লিতে অতিষ্ঠ হয়ে অয়ন রুম থেকে বেরিয়ে যায়, যাওয়ার আগে মিতুর মতো মুখ ভেঙচি দেখিয়ে বলেছে, এখন যাচ্ছি ঠিকই, আবার ফিরে আসব। ব্যাপারটা হইল এমন, হাসিনা পালায় না, যাই হোক এটা মজা ছিল, গল্পের অংশ নয়, মুখে সামান্য হাসি। আহিয়ানরা সবাই অয়নের আম্মুর থেকে বিদায় নিচ্ছিল, অনেক সময় হয়েছে, এবার তাদের বাড়ি যেতে হবে। অয়নকে দরজা খুলে বেরোতে দেখে সবার দৃষ্টি যায় অয়নের দিকে। আহিয়ান আর রোহি একে অপরের দিকে তাকিয়ে হাসছে, তারা ভালোই বুঝতে পারছে অয়নকে মিতু রুম থেকে বের করে দিয়েছে। আহিয়ান আর রোহি গিয়ে অয়নের পাশে দাঁড়ায়। কিরে, লাগবে নাকি? হারবাল। আহিয়ান পুরো কথা শেষ করার আগেই রোহি বলে, জিজ্ঞেস করছিস কেন, দেখছিস না বেচারার অবস্থা, টিভিতে ওইদিন বিজ্ঞাপন দেখে নোট করেছিলাম, তোর জন্য ঠিকানাটা মেসেজ করে দিবনে। রোহি, ছি হর্ষিল মেয়ে, আহিয়ানের সাথে থেকে থেকে তুইও নির্লজ্জ হয়ে গেছিস। ও তর লজ্জা করছে বুঝতে পারছি, লজ্জা পাবি না একদম, আমরা আছি না, সব ব্যবস্থা করে দিব। আহিয়ান। অয়নের মুখের রিয়াকশন দেখার মতো ছিল, শেষমেশ কিনা এসব শুনতে হলো, তার পুরুষদের দিকে আঙ্গুল তুলছে এই হারামিরা, সামনে তো এই দুই রাক্ষসীকে কিছু বলতে পারবে না, মনে মনে শখানের গালি দিয়েছে, আবার ভাবছে এসব যদি এরা দুইজনের কেউ জানে তাহলে আমাকে লবণ মরিচ দিয়ে চটকিয়ে ভর্তা বানিয়ে খাবে। অয়নদের বাড়ি থেকে আসতে আসতে রাত 12টার মতো বেজে গেছে। নাহিদ গেছে রোহিকে পৌঁছে দিতে। কোহিনূর গাড়িতেই ঘুমিয়ে পড়েছে, আহিয়ান আর ডাকেনি, আহিয়ানরা আসছে জেনে নাফিজা বেগম দরজা খোলা রেখেই অপেক্ষা করছিলেন।
আহিয়ান কোহিনূরকে কোলে করে তাদের রুমের দিকে নিয়ে যাচ্ছিল। কোহিনূরকে এভাবে নিয়ে যেতে দেখে নাফিজা বেগম ভেবেছেন শরীর খারাপ হয়েছে। চিন্তিত হয়ে বারবার জিজ্ঞেস করেছেন আহিয়ানকে কোহিনূরের কি হয়েছে। নাফিজা বেগম কোহিনূরের জন্য চিন্তা করছেন দেখে আহিয়ান অবাক হয়নি। ইদানিং তার মায়ের মধ্যে অনেক পরিবর্তন এসেছে। খারাপ হয়নি কিছুই, সবটাই ভালো। আহিয়ানের ভালো লাগছে মায়ের পরিবর্তন দেখে হেসে উত্তর দেয় কোহিনূরের কিছুই হয়নি, ঘুমিয়ে পড়েছে, তাই বিরক্ত না করে এভাবে নিয়ে এসেছে। ছেলের কথা শুনে নাফিজা বেগমও চিন্তামুক্ত হন। চারিদিকে ভোরের আলো ফুটেছে। সকাল হতেই ঘুম ভেঙে গিয়েছে কোহিনূরের। আহিয়ান ঘুমিয়ে আছে তার ছোট্ট বুকে। দুই হাতে জড়িয়ে রেখেছে কোহিনূরকে। এটা নতুন কিছু নয়, কোহিনূরের প্রতিটা সকাল এভাবেই শুরু হয়। আহিয়ানের করা পাগলামির কথা মনে পড়তেই ঠোঁটের কোণে হাসি ফুটে উঠে কোহিনূরের। কোহিনূর ভাবছে তার বুকে মাথা রেখে শান্তিতে ঘুমিয়ে থাকা পুরুষটি পুরোপুরি বশ করে নিয়েছে তাকে, তাই তো যেদিকে তাকায় শুধুই আহিয়ানকে দেখতে পায়। কোহিনূর এই মানুষটাকে বড্ড ভালোবাসে, সারাটা জীবন আহিয়ানের সাথেই থাকতে চায় সে। কোহিনূর আহিয়ানের মতো করেই তাকে শক্ত করে জড়িয়ে ধরে, আবারও চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করে। সকাল সকাল ঘুম থেকে উঠেই একটা গুড নিউজ পায় কোহিনূর। আনা তাকে মেসেজ করেছে। আনা প্রেগন্যান্ট। এটা শুনে কোহিনূর তো মহা খুশি, সে খালাম্নি আর মামিম্নি একসাথে দুটোই হতে চলেছে। এখন বাড়িতে সবাইই থাকবে, তাই হাসি হাসি মুখ করে কোহিনূর বসার ঘরে যায় সবাইকে কথাটা জানানোর জন্য। সে বলার আগেই আহিয়ান এই খবরটা সবাইকে দিয়ে দিয়েছে। খান বাড়ির সবাই খুব খুশি খবরটা পেয়ে। তারা তো ঠিক করেছে আজকে আনায়াকে দেখতে যাবে। কোহিনূর এসে আগে আনায়ার খবরটা জানতে পারেনি বলে মুখটা বেজার করে দাঁড়িয়ে আছে। কোহিনূরকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে আহিয়ান তার কাছে যায়। কি হলো বউ, এভাবে দাঁড়িয়ে আছো যে, কেউ কিছু বলেছে? কোহিনূর উপর নিচ মাথা নাড়িয়ে জবাব দেয়। কি? কার এত বড় সাহস? কে বলেছে? কি বলেছে? কেনই বা বলেছে? একবার আমাকে নাম বল। এত বড় সাহস কার হলো আহিয়ানের একমাত্র বউকে বকাবকি করে? আহিয়ান এত জোরেই কথাগুলো বলেছে, উপস্থিত সবাই তাদের দিকে তাকিয়ে আছে কি হয়েছে বুঝার জন্য। কোহিনূর এটা বলেও বিপদে পড়েছে, সবাই কেমন করে তাকিয়ে আছে তাদের দিকে। কেউ কিছুই বলেনি। আমি আনা আপুর বেবি হওয়ার খবরটা সবাইকে জানাতে চেয়েছিলাম, তার আগে আপনিই জানিয়ে দিয়েছেন, এর জন্যই আমি রাগ করেছি। এই ব্যাপার, ঠিক আছে তাহলে আমাদের বেবি হওয়ার খবরটা আমি কাউকে জানাবো না, তুইই জানাস। ঘর ভর্তি লোকের সামনে এমন কথা শুনে কোহিনূর খুব লজ্জা পেয়েছে। এখানে আর দাঁড়াবে না, এক মুহূর্তও দেরি না করে নিজের রুমের দিকে হাঁটা লাগিয়েছে। নাফিজা বেগম, কোহিনূরের আম্মুসহ বাকিরা এসব দেখে হাসছেন। মিতু আর অয়নের বিয়ের আজ 1 সপ্তাহ হতে চলল, তবে তাদের মধ্যকার মারামারি ঝগড়াঝাটি একটুও কমেনি। যতই ঝগড়াঝাটি করুন, মিতুর প্রতি অয়নের ভালোবাসার কোনো কমতি নেই। মিতু এখনো বাড়ির জন্য মন খারাপ করে বসে থাকে। যখনই অয়ন মিতুকে মন খারাপ করে বসে থাকতে দেখে তখনই কোহিনূরকে মেসেজ করে বলে মিতুর সাথে কথা বলতে। কোহিনূরই এটা বলেছে অয়নকে। কোহিনূর ফোন দিয়ে কিছু সময় কথা বললেই মিতুর মন খারাপ উড়ে যায়। চলবে।